I will not mind for that. Let us start with a scenario. A 60 years old lady, এরকমই পরীক্ষা আসে, সেজন্য আমি দিয়েছি, who is a smoker, presented with chest pain for one day. She mentioned that she is having respiratory distress for the last 2 years. Did not give any history of fever or weight loss. এখানে আমরা একটা study the chest x-ray of the patient and answer the following. তাহলে আমাদের উচিত হবে আগে ছবিটা দেখানো। আমরা এই ছবিটা এখানে 30 সেকেন্ড রাখবো। আমি মনে করি যারা জয়েন করেছো তারা প্রত্যেকে খাতা কলম নিয়েছো, কারণ হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, দিস ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার যে শিখতে গেলে লিখতে হয়, আর লিখতে গেলে মাথার মধ্যে সেটা স্থায়ী হয়। সেজন্য এখানে যদি খাতা কলম থাকে তাহলে ভালো হয়, সো দ্যাট ইউ ক্যান। এই চেস্ট এক্সরেতে আমরা কি, চেস্ট এক্সরেটা দেখে নাও আমরা কি কি চেয়েছি, এটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। আমার ধারণা যে পরীক্ষার সময়ও এরকম, পরীক্ষার সময় তো স্ক্রিনে এটা কনস্ট্যান্ট থাকে, তো ইচ্ছা করলে তোমার যখন খুশি তখন দেখতে পারো, বাট এই সময় আমরা যেহেতু অনলাইনে নিচ্ছি, আমি চাইলেও অনেকক্ষণ রাখতে পারছি না। আই এম গোয়িং ব্যাক। তোমরা কেউ কথা বলার চেষ্টা করছো অথবা কারো ইয়ে খোলা আছে? এখন যদি কেউ খোলা রাখো তাহলে রহমতুল্লাহ বন্ধ করো। রহমতুল্লাহ তোমার ইয়ে সাউন্ডটা বন্ধ করো। রহমতুল্লাহ সাউন্ডটা বন্ধ করো। আরে তো বন্ধই করে না, নয়েজ হলে আমি কিভাবে ক্লাস নিব? রহমতুল্লাহ, হ্যাঁ বলো। আবার দেখাবো তাই? আচ্ছা দিলাম। ওকে, আমরা কি চেয়েছি? আমরা বলছি describe two most important finding in the chest x-ray, মাত্র দুটো। mention two radiological diagnosis and two differential diagnosis। এই জায়গাটা তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে যে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ফাইন্ডিং অফ দ্য চেস্ট এক্সরে, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে রোগ। তাহলে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস আলাদা বলবা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে রোগ নিয়ে আলাদা বলবা। আমি আসবো ওখানে। রাইট ডাউন 4 ফিজিক্যাল সাইন্স ইউ উইল লুক ফর ইন জেনারেল এক্সামিনেশন। এই ধরনের একটা চেস্ট এক্সরে, এই যে রোগীর বর্ণনা উপরে দেওয়া আছে এবং যে স্মোকার ছিল, যে রেসপিরেটরি ডিস্ট্রেস গত 2 বছর ধরে তার মাঝে মাঝে হয়, কিন্তু এইবার একদম কিছুক্ষণ আগে একদিন ধরে তার তীব্র বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে, এর কোনো ওয়েট লস বা ফিভার টিভার নাই। এই পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে তুমি কি চেক করবা? আর 4টে পালমোনারি ইনভেস্টিগেশন লেখো। আমরা অন্য কোথাও চাই না, মানে টিসি ডিসি ভিসি মিসি এগুলো কিচ্ছু না। 4 পালমোনারি ইনভেস্টিগেশন। আমরা এখানে দাঁড়াচ্ছি বেশি সময় এই কারণে যে আমরা চাই যে তোমরা, আমরা যদি একটা, তোমাদের কিন্তু পরীক্ষার সময় একটা স্টেশনে 5 মিনিট পরেই কিন্তু ঘন্টা পড়ে যায়। আই থিঙ্ক ইউ নো দিস। যারা কখনো পরীক্ষা দাও নাই তারাও জানো বন্ধুদের কাছ থেকে। সো 4টা পালমোনারি ইনভেস্টিগেশন, 4টা ফিজিক্যাল সাইন, কিন্তু সেটা জেনারেল এক্সামিনেশনে বুকে চেস্টে ওই না বুঝেই দেখা যাবে তুমি তাড়াহুড়া করে কি শুরু করে দিছো, তার ক্রিপিটেশন পাবো, হেন পাবো, তেন পাবো, হুইস পাবো। বলা হচ্ছে জেনারেল এক্সামিনেশনে তুমি 4টা ফাইন্ডিং খোঁজো। তার মানে কি, তোমাকে তুমি কমপ্লিট সেন্টেন্সটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। মেনশন 2 রেডিওলজিক্যাল ডায়াগনোসিস,
মানে শুধু রেডিওলজি আর 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে ডিজিজ রিলেটেড, আর 2টা এই সবগুলাতে 2 আর 4 6 আর 4 2 আর 2 4 আর 4 8 আর 2 10 এভাবে ভাগ করা আছে। আমরা অ্যান্সারে গেলে তোমরা দেখতে পাবে। সো আর ইউ রেডি যে তোমরা নিজেরা অ্যান্সার লিখেছো? ভলান্টিয়ার কেউ ওপেন করে বলতে পারো তোমরা নিজেরা অ্যান্সার লিখেছো? আমি তো প্রত্যেকের কাছে এটা শুনতে গেলে 10টা স্টেশনে আমার লাগবে 2 ঘন্টা, তাহলে তো আমি মানে অনেক পিছায় যাব। এনি ভলান্টিয়ার নিজেরা অ্যান্সার লিখেছো? স্যার লিখেছি। আচ্ছা, মৌরি সরকার, মৌরি সরকার 2টা ইম্পর্টেন্ট ফাইন্ডিং বলো। Sir, this is chest X-ray post-rentral view showing hypertranslucent shadow in the right side of the lung with collapsed lung margin, and there is tubular shaped heart with low flat diaphragm. ওকে, তুমি কি 2টা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলবে? Right sided pneumothorax or sir chronic obstructive pulmonary disease due to rupture emphysematous bulla. এটা কি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হলো? ওইটা হলো রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। কি আমি কিন্তু আগেই বলছি যে রোগের ডায়াগনোসিস আলাদা, রেডিওলজিক্যাল, রেডিওলজিতে এইরকম এক্সরে দেখলে আর কি কি রেডিওলজিক্যাল ব্যাখ্যা হতে পারে। ওকে, ইউ কাম টু দি থার্ড পয়েন্ট, কারণ আমরা এক্ষুনি অ্যান্সারে যাব। রাইট ডাউন 4 ফিজিক্যাল সাইন ইন জেনারেল এক্সামিনেশন। শুধু জেনারেল এক্সামিনেশনে তুমি কি কি পাবে? স্যার নিকোটিন স্টেইন, সাইনোসিস, লো ব্লাড প্রেশার, ট্যাকিকার্ডিয়া আর পেরিফেরাল ইডিমা। ওকে, আর 4টে পালমোনারি ইনভেস্টিগেশনের নাম বলো। So pulmonary function test which may show obstructive pattern. Sir এটা ইকোকার্ডিওগ্রাম করব, একটা সিটি চেস্ট দেখো তুমি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেলে। পালমোনারি ইনভেস্টিগেশন আমরা তো ইকোর কথা বলি নাই। তোমরা এখনই কিন্তু ডিসলজ হচ্ছে, এই কারণে আমি একটু থেমে থেমে যাচ্ছি। বলো স্যার পালমোনারি ফাংশন টেস্ট, সিটি চেস্ট করব আর একটা ব্রঙ্কোস্কোপি করব, আরেকটা স্যার। ওকে ওকে, মোটামুটি তুমি যা বলেছো তুমি নিজেকে এখন মিলাও, সবাই মিলাও। তোমরা প্রায় 250 জনের মতো আছো, তোমরা সবাই মিলাও। দেখো, লেট আস সি। You have missed the reticulonodular shadow on both the lung. তোমার আরেকটা কথা সঠিক হয়েছে, hypertranslucence on the right side with collapsing border. This is true. ওই যে 2 বছর ধরে তার শ্বাসকষ্ট হচ্ছিল, এটা তোমার কাছে যেটা মনে হয়েছে যেটা সিওপিডি, ওই জন্য তো একটু মিসলিড করার জন্য স্মোকার বলা হয়েছে। অ্যাকচুয়ালি তার এটা সামথিং এলস আদার দেন দিস। তো যদি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু রাইট সাইডের নিউমোথোরাক্স, আইএলডি, ডিপিএলডি তুমি যা বলো এটা কিন্তু রেডিওলজিক্যাল। কিন্তু যে তুমি আসবে তোমার ডায়াগনস্টিক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তুমি টিবি, সার্কয়েডোসিস, ইনফিল্ট্রেটিভ আদার লাং ডিজিজ, লিম্ফ্যাঞ্জাইটিস, কার্সিনোমেটোসিস, গো ব্যাক টু দি এক্সরে। এইবার দেখো, এই যে তুমি কলাপসিং বর্ডার, জাস্ট এ মিনিট আমি একটু কার্সারটা নিয়ে নিই। এই যে এই পরিমাণ তুমি লাংয়ে শ্যাডো দেখলা, তুমি এর ব্যাপারে এই রেটিকুলার, এই নোডুল, এই যে জালি 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 ভর্তি 2 লাংয়ে, এটা তোমার কাছে কিছুই মনে হলো না? তুমি এটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বলার আগে স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আনমিউট হয়ে গেছেন স্যার। ওকে ওকে ওকে, এই জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা সিওপিডির লাং না। সিওপিডির লাং হলে তো এই জায়গা অনেক কালো হতো। চেস্টটাকে টিউবুলার হার্ট দেখে বাকি আর কোনো কিছু মিলাবে না। দিস ইজ পোস্ট গ্রাজুয়েশন। এটা তুমি বলেছো, তার জন্য তোমাকে ক্রেডিট দিচ্ছি। দিস ইজ ওকে, বাট দিস ইজ
an ILD, DPLD, whatever may be, even sarcoidosis involving many things, তাহলে ওই যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম এবং যে কথাটা আমরা বারবার বলছিলাম যে what will be আমরা কেন এগুলা বলেছি ওই প্রথমটাই যাই। তাহলে তো হাইপো আছে, ঠিক আছে। ওই গোরেটটা বন্ধ করে দিছি আমি, সকালে একটা খালি পেটে খাই যে গোরেট ওইটা বন্ধ করে দিছি, খালি ফিল্টারটা রাখছি। ও মাই গড, এরা কি এরা? আমি অ্যানসার কে এখানে আর একটু থাকছি যে জেনারেল এক্সামিনেশন মানেই হচ্ছে আমরা একদম, যেহেতু ওই যে প্রথম যখন ভুল হয় তখন কিন্তু পরের সবগুলোই ভুল হয়ে যায়, বা প্রথম পিক আপ করতে না পারলে। সাইনোসিস ক্লাবিং এক্সপেক্টেড বিকজ আইএলডিডি পিএলডিতে এটা পাওয়াটা স্বাভাবিক। ইভেন এটা যদি আমাদের অনেকগুলো লাং ইনফিল্ট্রেটিভ অটোইমিউন ডিজিজ আছে তার ভিতরে, ফর এক্সাম্পল পিএসএস, তাহলে আমি সিস্টেমিক আমি স্কিন টাইটেনিং পেতে পারি। জয়েন্টে এটা তো রিমাটয়েড আর্থারাইটিসে তো লাং ইনভলভ হতে পারে, তাহলে অটোইমিউন অনেকগুলোতেই হতে পারে। ইভেন যদি আঙ্গুল চেক করো তাহলে ডিজিটাল ইনফাক্টও পেতে পারো। এখানে 0.5 করে 2 মার্ক রাখা হয়েছে, ওখানে 0.5 করে 2 মার্ক রাখা হয়েছে। আর এখানে স্পাইরোমেট্রি অবশ্যই, এইচআরসিটি অবশ্যই, দুটো তুমি ঠিক বলেছো। ব্রঙ্কোস্কোপি উইথ ব্রঙ্কিয়াল ভালভ ল্যাভেজ স্টাডি, কারণ আমার তো সার্কোইডোসিস মাথার মধ্যে একটা আছে, তাই না? এবং ওপেন লাং বায়োপসি করতে পারি, গ্যালিয়াম স্ক্যানিং করতে পারি। এর ভিতরে যে কোনো 3টা-4টা লিখলে মার্ক পাওয়া যাবে। বিসিপিএস এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বিসিপিএস স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়ার কারণে, যেমন এইখানে যদি ডায়াগনোসিস ভুল হয়ে থাকে প্রথমটা রেটিকুলার নোডুলার শ্যাডো ইউ মিস, কিন্তু এই হাইপার ট্রান্সলুসেন্সি এবং পালমোনারি কলাপসের জন্য ইউ উইল গেট মার্ক। এইটাই হচ্ছে মানে ভুল করেও মার্ক পাওয়া ব্যাপারটা, ঘটনাটা তাই। সো একটা অন্য স্লাইড দিলাম, এই স্লাইডে তো সবার পারার কথা। এটা আসলে কি? You write down in the chat box what is this, কারণ খালি পড়তে পড়তে তো বোরিং লাগবে। সো মাঝে মাঝে এরকম ফুল দেখাবো, দেখি ফুল পাখি কেউ চিনতে পারে কিনা। ওকে, এই ফুলের নাম আমরা চ্যাট বক্সে যারা লিখবে আমরা তাদেরকে ক্রেডিট দিতে চাই। This is an ECG, 35-year-old male presented with chest pain which radiates to the left shoulder. এমার্জেন্সিতে ইসিজিটা যখন করা হয়েছে, এই তার ইসিজি। আমি এখানে দেখলাম লাস্ট টাইম যে 30 সেকেন্ডে এরা বোধহয় অস্থির হয়ে যাচ্ছে। 1 মিনিট রাখবো, 1 মিনিট, কারণ আমাদের সময় তো একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা একটু তাড়াতাড়ি যেতে চাই। সো mention 2 important ECG findings of diagnostic importance. আমি চাই সবাই এই স্টেপস গুলা খাতা কলমে লিখে ফেলুক, কারণ এরপরে তো আমরা চলে যাব উত্তরে। তো এখানেও একজন ভলান্টিয়ার রেডি থাকো, আমি যখন বলবো এনি ভলান্টিয়ার জাস্ট আনমিউট করে কথা বলবা। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? একদম স্ট্রেট ফরওয়ার্ড। What single physical sign will help you to reach the diagnosis? মানে তখন আমি রোগীকে এক্সামিনেশন শুরু করে দিয়েছি। সেই ফিজিক্যাল সাইন জেনারেল হতে পারে, সিস্টেমিকও হতে পারে। রাইট ডাউন 4 ইম্পর্টেন্ট কজেস অফ বেসিক প্যাথোলজি, মানে কেন এই ঘটনাটা ঘটেছে, কেন ইসিজির এই পরিবর্তনটা হয়েছে। আফটার 2 days the chest pain subside, 2 দিন পরে আর বুক ব্যথা নাই।
এই 5টা প্রশ্ন, তখন কি ঘটনার জন্য বুক ব্যথা ভালো হয়ে গেল? রোগী মরে গেল তাই, নাকি অটোমেটিক ভালো হয়ে গেল, নাকি চিকিৎসায় ভালো হয়ে গেল? পসিবিলিটি কি? তাহলে এই কোশ্চেন গুলায় আমার মনে হয় যে বেশি সময় এখানে ব্যয় করব না, কারণ আমরা অলরেডি প্রায় দুটোতে দেখাতে গিয়েই দেখছি যে আমাদের অলমোস্ট 15 মিনিট চলে গেছে। আমরা 5 মিনিটের বেশি তো সময় পাবো না, আমাকে তো খুব দ্রুত লিখতে হবে। সো ইউ ম্যাচ ইউর এনি ভলান্টিয়ার। আমি অবশ্য হাত দেখতে পাচ্ছি না, আমি তো যেহেতু ইয়েতে আছি। আনমিউট করে যে কেউ কথা বলতে পারো। আনমিউট, ভলান্টিয়ার, এনিবডি। জি স্যার। আসাদুজ্জামান, জি স্যার। আসাদুজ্জামান। জি স্যার। হ্যাঁ প্লিজ, আমরা চলে যাব তাড়াতাড়ি। So two important findings হলো স্যার। হ্যাঁ প্লিজ। Widespread ST elevation with concavity upwards. আর স্যার মানে all leaders স্যার। আর ডায়াগনোসিস হলো স্যার acute pericarditis স্যার। আর what single physical sign হলো স্যার pericardial friction rupture স্যার। আর 4 important cause স্যার tuberculosis, uremia, malignancy sir, and তারপর হলো স্যার আচ্ছা দরকার নেই, তারপরে বলো দুইটা। লিম্ফোমা আর ভাইরাল পেরিকার্ডাইটিস স্যার। আর তারপর স্যার 2 দিন পরে যদি আফটার 2 days পেইন সাবসাইড করলে স্যার পেরিকার্ডিয়াল এফিউশন হতে পারে স্যার। ওকে ক্যারি অন। Widespread ST elevation in lead 1 to 3, V2 to 6, concavity upward, ST depression. Yes, AVR sir. This is important. Important point, yes sir. Acute pericarditis, you are right. Pleural rub, you are right. প্রথমেই ভাইরাল বলতে হতো। সবচাইতে কমন অ্যাকিউট পেরিকার্ডিটিসের 1 নাম্বার কারণ হচ্ছে ভাইরাস। কক্সাকিবি কোভিড-19 এখন বলবা, এখন কোভিড-19 অবশ্যই বলবা। অ্যাকিউট পেরিকার্ডিটিস হয়, চেস্ট পেইন নিয়ে চলে আসে রোগী, নিউমোনিয়ার সাথে ওটাও থাকে। টিবি, ইউরেমিয়া পোস্ট এমআই বলা উচিত ছিল। জি স্যার। ওকে। আর কানেকটিভ টিস্যু ডিজিজের ভিতরে লুপাস ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা স্পন্টেনাস রিজলিউশন হয়ে যায় অ্যাকিউট পেরিকার্ডাইটিস, অথবা যদি কলসিসিন কাউকে দেওয়া হয়। অ্যাকিউট পেরিকার্ডাইটিসের একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে কলসিসিন। আর পেরিকার্ডিয়াল এফিউশন হলে দুটো লেয়ার সেপারেট হয়ে যাবে। তো সবাই নিজেকে জাজ করো যে কি অবস্থা তোমাদের। দিস ইজ অ্যানাদার ওয়ান, জাস্ট আমি শুধু পড়ে যাই। দিস ইজ এ ইসিজি of 40 years old. Asadujaman খুব ভালো বলেছে, থ্যাংক ইউ। This is a ECG of 40 years old lady with history of sudden severe chest pain. কথাগুলো প্রত্যেকটা শব্দের কিন্তু মানে আছে। সাডেন সিভিয়ার চেস্ট পেইন, সাডেন সিভিয়ার, দুটো কথাই মনে রাখো। and dyspnea. Study the ECG and answer the following question. তাহলে আমি এখানে অলরেডি 10 সেকেন্ড 20 সেকেন্ড তো থেকেছি, আর 30 সেকেন্ড থাকবো। তোমরা তো আমার মুখের কথা শুনছিলে, কিন্তু নিশ্চয় ইসিজির দিকেই তোমাদের নজর ছিল। আর একটা অনুরোধ থাকবে যে একই ব্যক্তি বারবার ভলান্টিয়ার হিসেবে না আসলে ভালো হয়, সবাইকে সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা চাই যে যেহেতু পরীক্ষা হবে, আমরা এমন সময় ক্লাস নিচ্ছি যে পরীক্ষা হবে জেনেই আমরা ক্লাসগুলো নেওয়া শুরু করেছি। সম্ভবত তোমাদের পরীক্ষা, সম্ভবত, আই এম নট শিওর, শিওর প্রায় অনেকটাই শিওর, তোমাদের অসপি সম্ভবত 20 তারিখে হবে, 20শে সেপ্টেম্বর। এবং এবার অসপি আর আইইউ 2 দিন হবে ইনশাল্লাহ। কারণ একদিন নিতে গিয়া গতবার আমাদের অভিজ্ঞতা খারাপ, যে স্টুডেন্টরাও যেমন রাশ ফিল করেছে, টিচাররাও তেমন ওই সে কারণে যেদিন একদিন অসপি হবে ঠিক তার পর দিন আইওই হবে। আইওই তো 5টা স্টেশন, সো অনেকটা মানে রিল্যাক্স থাকা যাবে। তার একদিন গ্যাপ দিয়ে 23 তারিখ থেকে মোস্ট প্রবাবলি যারা কোয়ালিফাই করবে দে উইল কাম ফর ক্লিনিক্যাল। ওকে, সো ইউ হ্যাভ সিন, রাইট ডাউন 4 ECG ফাইন্ডিংস of diagnostic importance. 4টা ECG ফাইন্ডিং লিখতে হবে। Mention 6 clinical sign in support of your diagnosis. যে ডায়াগনোসিস নিজে আমি
ভাবছি যে এই ইসিজিতে এই ডায়াগনোসিস আমি এক্সপেক্ট করি, তার সাপোর্টে 6টা ক্লিনিক্যাল সাইন আমি যদি এক্সামিন করি, সেটা জেনারেল এক্সামিনেশন হতে পারে, সেটা সিস্টেমিক এক্সামিনেশন হতে পারে, কিন্তু আমরা সবসময় খেয়াল রাখবো যে আমি কি জেনারেল চাই অথবা শুধু ক্লিনিক্যাল সাইন বললে আমি জেনারেল অ্যান্ড সিস্টেমিক দুটাই লিখবো। 6টা ইনভেস্টিগেশন করবো এই রোগীর, তার মানে ওখানে 0.5 করে 4টায় 2 মার্ক, এখানে 6টায় 3 মার্ক, 3 আর 2 5, এখানে 6টায় 2 মার্ক 3 মার্ক, 5 আর 3 8। নেম 4 আর্জেন্ট মেডিকেশন এখনই দিতে হবে, তাহলে রোগী ম্যানেজ করা যাবে, কারণ রোগী তো খারাপ হয়ে আসছে সাডেন সিভিয়ার চেস্ট পেইন নিয়ে, তাই না? নাও আই উইল পুট অন ভলান্টিয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার। রাশেদুজ্জামান, জি স্যার। বলেন স্যার। 4 ECG findings, sinus tachycardia present. There is S1 এই আরো স্মার্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। sinus tachycardia S1 Q3 T3 pattern present, and RSR pattern in V1 and V2, and there is RS R pattern in V1 V2, and there is right bundle branch block. দুটো তো একই কথা হলো, আরএসআর প্যাটার্ন আর রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক তো একই কথা হলো, তো দুইটা আলাদা করে দিলে মাস্টার কি উত্তর দেবে, প্রশ্নের মার্ক দিবে? ওকে, পরেরটা চলে যাও। 6টা ক্লিনিক্যাল সাইন অন্তত 4টা তো বলবা, কিছু একটা বলো, তাড়াতাড়ি বলতে হবে। আমি আনস্মার্টদের নিয়ে কথা বলতে পারবো না, জলদি। ডিসনিয়া হবে স্যার, টাইকার্ডিয়া থাকবে, এই জেবিবি থাকবে। সাইন কাকে বলে? সাইন সকালে একটা পেশেন্টের কথা বললেন না, কি পেশেন্টের কথা বললেন না, ওনাকে বলি তো আলী আহমেদ মোল্লা। জেবিবি থাকবে স্যার, অ্যাসিডোটিক ব্রিদিং থাকবে, আর স্যার ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ থাকবে, আর স্যার altered level of consciousness থাকতে পারে স্যার। ওকে, 6 ফার্দার ইনভেস্টিগেশন। X-ray chest posterior view. চৌধুরী মাহমুদ মিউট করো নিজেকে। X-ray chest posterior view, তারপর arterial blood gas analysis, তারপর হলো স্যার CT angiogram স্যার, CT pulmonary angiogram, VQ scan স্যার, and Doppler study of চারটা মেডিকেশনের নাম বলো, ইমিডিয়েট ম্যানেজমেন্টে 4টা মেডিকেশনের নাম বলো স্যার। লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, সেটা ঠিক আছে। স্ট্রেপ্টোকাইন। চৌধুরী মাহমুদ সাহেব, তোমার কি হচ্ছে? তোমার সমস্যা কি? তুমি মিউট করো না কেন? এই জুমে ক্লাস নেওয়া ভেরি ডিফিকাল্ট। তাকে বারবার বলা হচ্ছে মিউট করতে, সে কথা বলছে। এই মাহমুদ চৌধুরীকে পার্মানেন্টলি মিউট করে আউট করে দাও তো ওখান থেকে, ক্লাস থেকে বের করে দাও। এই মাহমুদ চৌধুরী, হু আর ইউ? ক্লাস নিতে গেলে যদি এরকম বিরক্তি লাগে, তাহলে ক্লাস নেওয়ার অ্যাটেনশনই নষ্ট হয়ে যায়। উজ্জ্বল কুমার, আমি এখন আর সময় দিচ্ছি না, আমরা অ্যানসারে চলে যাব। 4 নম্বর স্যার বলছিলাম। 4 নম্বর লো মলিকুলার ওয়েট হেপারিন আমি শুনেছি, এবার মিলাই নাও তুমি, তোমারটা দিয়ে তুমি মিলাই নাও। সাইনাস ট্যাকিকার্ডিয়া তোমার এটা ঠিক আছে, তোমার টি ইনভার্সন, তারপরে যেটা বলেছো যে S1 Q3T3 এটাও ঠিক আছে। RSR প্যাটার্ন টি ইনভার্সনটা বললে তোমার ওই তালগোল পাকাইছো যেটা, সেটা আর বলতে হতো না। পেশেন্ট সাইনোস হতে পারে বিকজ এটা পালমোনারি এমবোলিজম, তাই না? তাহলে তুমি জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন আলাদা আলাদা করে চিন্তা করার মানে শক্তি তৈরি করো নিজের মধ্যে, যে আমি জেনারেল আগে বলি যে পেশেন্ট সাইনোস থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ব্লাড প্রেশার ফল করে, এই ধরনের পেশেন্টের সাডেন তারা হাইপোটেনশনে চলে যায়। তুমি জেবিপি থেকে শুরু করছো, তখন জেবিপি অবশ্যই রেইজ হবে, এবং পালসাস প্যারাডক্সাস যে সবসময় পাওয়া যায় তা না, P2 ক্যান বি লাউড।
আমরা চেস্ট এক্সরে করব, আমরা এমবোলিজম ভাবছি, আর এত 1.5 বছর ধরে কোভিড পিটাইতেছে, ডিডাইমার করছো না, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করবা, সিটিপিএ করবা, ভিকিউ স্ক্যান তুমি বলেছো। অবশ্যই এটা নিচের থেকে আসতে পারে, সেজন্য একটা লোয়ার লিম্বের ডুপ্লেক্সও করে দেখবো। এই পেশেন্ট গুলাকে সব সময় জেভিপি রেজ থাকলেও চ্যালেঞ্জিং আইভি ফ্লুইড দিতে হয়। সো ইউ শুড গিভ অ্যাট লিস্ট চ্যালেঞ্জিং আইভি ফ্লুইড 500 to 1 লিটার। আর আমরা জানি যে এটা পেশেন্টের যেহেতু ভাস্কুলার সাইড ব্লক হয়েছে, তার হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে। থ্রম্বোলাইসিস যদি সে 12 ঘন্টার মধ্যে আসে, তুমি অবশ্যই তাকে থ্রম্বোলাইসিস করতে পারো। শুধুমাত্র মানে আমি লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে বসে থাকবো তা না, আই ক্যান গো ফর স্ট্রেপ্টোকাইনেজ অর আদার থিং। এন্ড পেশেন্টের তীব্র বুকে ব্যথা হবে, এখানে সেফ ড্রাগ ইজ মরফিন অর পেথিডিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ভালো বলেছো রাশেদুজ্জামান। This is the picture of a fundus. Picture of a fundus, এটা আমি 1 মিনিট রাখবো। যে নিজেকে কনফিডেন্ট মনে করবে সে রেডি থাকবে, যেই আমি বলবো এনি ভলেন্টিয়ার, তখন যার নাম আমি আগে দেখতে পাবো। হাত রেজ করলে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি ইয়েতে অনলাইনে আছি, আমি যেহেতু প্রেজেন্টেশনে আছি, আমার এখানে সবার ছবি আসছে না। যদি কেউ কথা বলে তখন আমি বুঝতে পারবো। এই চৌধুরী মাহমুদ কে একটু কাইন্ডলি বলবেন? হু ইজ চৌধুরী মাহমুদ? হ্যাঁ, চৌধুরী মাহমুদ, আপনার সাথে আমি কথা বলতে চাই। আমি মনে করি আমি 1 মিনিটের কাছাকাছি সময় দিয়েছি। যদি দেখা হয়ে থাকে আমরা কোশ্চেনে চলে যাই সরাসরি। আমার মডারেটর ডক্টর তাসমিনা আছেন না? জি স্যার। স্যার এরপর সাউন্ড আমি সবাইকে মিউট করে দিব, আপনি একটু কষ্ট করে স্যার নিজেকে আবার আনমিউট করে দিন। আমার কোনো সমস্যা নাই, কিন্তু এরা এত বেয়াদব কেন আমি এটা বুঝি না। একটা ক্লাস করতে আইসা এর পারিবারিক কথা বলতেছে, তারে চিকিৎসা দিতেছে, মানে এটাকে এই যে বাঙালির ফ্রি খাওয়ার সমস্যা হচ্ছে এখানে। যেহেতু আমরা বিনা পয়সায় সবাইকে মানে জ্ঞান দিতেছি, এই জন্য এর কোনো মূল্য নাই। আমাকে এখানে এই ফটোগ্রাফের 4টা ফাইন্ডিংস বলতে হবে, হোয়াট কুড বি ইয়োর ডায়াগনোসিস, আর 4টা ম্যানেজমেন্ট বলতে হবে আন্ডারলাইং কজের। আমি এখন একজন ভলেন্টিয়ার চাই, এনি ভলেন্টিয়ার। নোবডি? পরীক্ষার্থী কোনো ভলেন্টিয়ার নাই যে সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা দিবে? ওকে, নো ভলেন্টিয়ার। না, রাশেদুজ্জামান, ইউ উইল নট গেট চান্স। আমি বলেছি একজনকে আমি দ্বিতীয়বার দিব না। থ্যাংক ইউ। তুমি হয়তো পারবে, কিন্তু আমি তোমাকে দিব না, কারণ হচ্ছে অন্যদেরকে সুযোগ দাও, কেন এটা তো সবারই মানে সমান অধিকারের প্ল্যাটফর্ম, তাই না? স্যার আসসালামু আলাইকুম স্যার, ডাক্তার মঞ্জুর। মঞ্জুর উদ্দিন, হ্যাঁ বলো, 4টা ফটোগ্রাফের ফাইন্ডিং বলো। This fundal photograph showing multiple hemorrhage in the both central and peripheral portion of the fundus, and there is a hard exudate all over the fundus, and papilledema is present. ওকে, এই 3টা ফাইন্ডিংস এর উপরে তোমার ডায়াগনোসিস কি? Central retinal vein occlusion. ম্যানেজমেন্ট কি করবা? Management according to the specific cause and malignancy, lymphoma malignancy. তুমি তোমার পরিচয় বলবে, কোথা থেকে বলছো? স্যার সরোদ্দি হসপিটাল।
Sarathy Medical College Hospital. Okay. Are you a trainee? জি স্যার। তুমি ফাইন্ডিংস যা বললা তার সাথে কি সেন্ট্রাল রেটিনাল ভ্যালেন্স অক্লুশন যায়? নিজেকে প্রশ্ন করো তো আরেকবার। প্যাপিলিডেমা বলছো, হেমোরেজ বলছো, হার্ড এক্সুডেট বলছো, আর ডায়াগনোসিসে বলছো যে সিআরভিও। আই এম সরি, ব্লাড ডিস্ক মার্জিন অর প্যাপিলিডেমা, এই জন্য একটা অবলিক দেওয়া আছে, যেটা বলবা সেটাই গ্রহণ করা হবে। হিউজ নাম্বার অফ ফ্লেম শেপ হেমোরেজ, দেখা যায় না ধূমকেতুর মতো লম্বা লম্বা, ওই ফ্লেম শেপড বলার অর্থ হচ্ছে যে এটা একটা পার্টিকুলার রোগকে ইন্ডিকেট করে। হার্ড এক্সুডেট আছে অল ওভার দ্য ফেস, অবশ্যই। এভি ডিপিং আছে, দিস ইজ গ্রেড 4 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তুমি কোনোদিন সিআরভিও দেখো নাই, এই জিনিসও দেখো নাই, যে কারণে তুমি বর্ণনা করে করলা এক রোগের আর ডায়াগনোসিস বললা আরেকটা, যেটা ওর সঙ্গে কোনো মিলই নাই। সিআরভিও যদি তুমি জীবনেও দেখতা, তুমি কোনোদিনও এখানে ইয়ে নিয়ে আসতে না, প্যাপিলিডেমা নিয়ে আসতে না, এরকম ফ্লেম শেপড হেমোরেজ নিয়ে আসতে না, হার্ড এক্সুডেটও নিয়ে আসতে না। পুরাটাই টমেটো সস, দেখছো টমেটো সস হয়ে যায় সিআরভিওতে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো যে তোমাকে এই চোখ দেখা, সেটা ছবিতে দেখো আর ফান্ডোস্কোপ দিয়ে দেখো, এই অভ্যাসটা আরো করতে হবে। অবশ্যই চিকিৎসা তো একটাই, তার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হবে। এবং এখানে সাধারণত আমরা জানি যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এক সময় নাম ছিল, যখন প্যাপিলিডেমা পাওয়া যেত, যে কোনো লেভেলেই এখন এটা পাওয়া যেতে পারে। এজন্য অ্যাটলিস্ট 2 বা ততোধিক অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, সো দ্যাট ইউ ক্যান কন্ট্রোল। আর তুমি ইয়ে করবা, কি বলে, রেনাল স্ট্যাটাস চেক করবা, কেন এই ধরনের একটা অ্যাডভান্স হাইপারটেনশনে হয়তো তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, মানে সিকেডি আছে, কোমরবিড কন্ডিশন আছে কিনা সেগুলো চেক করো, ডায়াবেটিস, ব্লাড সুগার দেখো, HbA1c দেখো, ইসিজি ইকোকার্ডিওগ্রাম করে দেখো কার্ডিয়াক স্ট্যাটাস কেমন। আর এই অবস্থাতে অপথলমোলজিক্যাল একটা কনসালটেশনের অপশন রাখবে। তার তো আমরা চাচ্ছি যে তার চিকিৎসাটা কি হবে। তার যদি ফোবিয়া ইনভলভ হয়ে গিয়া থাকে, ম্যাকুলা যদি ইনভলভ হয়ে গিয়া থাকে, তাহলে তো সে অন্ধ হয়ে যাবে। যে সেই কারণে তার ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম করে যদি মনে করে অপথলমোলজিস্ট, তাহলে তাকে হয়তো সামটাইমস ইট হেল্পস মনোক্লোনাল অ্যান্টিবডি। টায়ার্ড হয়ে গেছে সবাই, তাই না? এই পাখিটা চেনে না বাংলাদেশে এরকম বোধহয় কোনো মানুষই নাই, খুব সহজ। এই পাখির নামে একটা টেলিভিশন আছে এখন, নিশ্চয় সবার জন্য খুব সহজ হয়ে গেল। দিস ইজ আ ভেরি কমন বার্ড, না? একটা প্রবলেমটা বলি আগে, যে 50 বছরের একটা পুরো লেডি, সে প্রেজেন্ট করছে অ্যাকিউট এলভিএফ নিয়ে। দয়া করে আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবে। এলভিএফ নিয়ে, অ্যাকিউট এলভিএফ নিয়ে প্রেজেন্ট করেছে, এবং তার এর আগে মাল্টিনোডুলার গয়টার এবং থাইরোটক্সিকোসিস গত 6 বছর ধরে সে সাফার করছিল। ইরেগুলার ট্রিটমেন্ট নিত, কার্বিমাজল খেত, কখনো খেত না, লাইক দ্যাট। মানে তার এটা কন্ট্রোল ছিল না অ্যাকচুয়ালি। হাসপাতালে ভর্তির সময় তার পালস কিন্তু 126 এবং অনিয়মিত, ইরেগুলার। ব্লাড প্রেশারও মোটামুটি মাইল্ড রেইজড, মোর দ্যান বর্ডার লাইন। এই একটা পেশেন্ট যাকে তুমি আউটলাইন ম্যানেজমেন্ট, দ্যাট শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি। রোগীটা ওই যে একটা প্যারাগ্রাফের মধ্যে যা আছে ওখানে খেয়াল করো, এলভিএফ নিয়ে আসছে, মাল্টিনোডুলার গয়টারের পাস্ট হিস্ট্রি, 6 বছর ধরে ইররেগুলার চিকিৎসা নিত। এখন হাসপাতালে যখন আসছে, তার হার্টবিট 126, ইররেগুলার, ব্লাড প্রেশার লিটল বিট হায়ার, আউটলাইন
দ্য ম্যানেজমেন্ট। এখানে আমরা কোনো নাম্বার বলি নাই, কিন্তু আমরা এখানে বলতে পারতাম অ্যাটলিস্ট 4 ম্যানেজমেন্ট পয়েন্ট, 6 ইনভেস্টিগেশন অন প্রায়োরিটি, যেটা করলে আমি একদম ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, আর 6 ম্যানেজমেন্ট, যখন পেশেন্ট স্টেবল হয়ে গেল এই অ্যাকুট এলভিএফ থেকে, স্টেবল হওয়ার পরে আমার পরবর্তী করণীয় কি, মানে আমরা যেভাবে পেশেন্ট রিয়েল লাইফে ম্যানেজ করি এখানেও এক্স্যাক্টলি তাই। তাহলে আমি চাই একটা ভলান্টিয়ার। স্যার আসসালামু আলাইকুম, বলবো? সোমেন। হ্যাঁ স্যার বলেন। স্যার ম্যানেজমেন্ট হবে প্রথমে আইভি ফ্লুইড ফর রিহাইড্রেশন, দেন আইভি লোডিং অ্যান্টিথাইরয়েড ড্রাগ কার্বেমেজল, এটা হচ্ছে 40 to 60 মিলিগ্রাম। পাওয়া যায় নাকি? স্যার এটা কোথায় পাওয়া যায়? দোকানের নাম বলেন, কোম্পানির নাম বলেন। স্যার ওরাল কার্বেমেজল, এটা হচ্ছে এনজি টিউব লোডিং দিতে হয়, সরি আইভি বলে গেছে, সরি স্যার। এটা ওরাল কার্বেমেজল। পরীক্ষা আপনি আইভি লিখে আসবেন এবং ওখানে শূন্য পাবেন না স্যার, ওরাল কার্বেমেজল এটা হচ্ছে এনজি টিউব লোড 40 to 60 মিলিগ্রাম। ওরাল প্রোপ্রানোলল এটা দিতে পারে স্যার 40 to 80 মিলিগ্রাম। দেন আইভি ডেক্সামিথাসন 2 মিলিগ্রাম 6 আওয়ারলি। লাভ কি স্যার? ডেক্সামিথাসন আচ্ছা দেন, আপনি দেন, আগান, তারপরে আগান। স্যার আইভি অ্যান্টিবায়োটিক, আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ওর ইনফেকশন হয়েছে নাকি? এইগুলা লিখলে পরীক্ষায় মার্ক পাওয়া যাবে না। আচ্ছা 6 ইনভেস্টিগেশন বলেন, প্রায়োরিটি। মানে টপ প্রায়োরিটিতে আপনি 24 ঘন্টার মধ্যে করে ফেলবেন। রোগীটা যখন স্টেবল হলো তখন কোনো ইনভেস্টিগেশন করবেন বা ম্যানেজমেন্ট কোনো কিছু করার আছে? ইনভেস্টিগেশন করতে চান না এই রোগীর? সোমেন, Somen, you are on the line? Okay. Oh, একটা হার্ট ফেলিওর পেশেন্ট আসছে, প্রথমে তাকে প্রপ আপ করব, অক্সিজেন দিব। এই ধরনের হার্ট ফেলিওরে যদি আমি কার্ভিডেলল দেই, তার তো অ্যাজমা নাই, এ তো আলফা বিটা দুটাকেই ব্লক করতে পারবে, তাহলে আমার দুটো লাভ হবে। একটা হচ্ছে আমার হার্ট ফেলিওরও ম্যানেজ হবে, আমার হার্ট রেটও ম্যানেজ হবে। আমি তার ব্লাড প্রেশার বেশি দেখিয়েছি, আপনার একটা এসি ইনহিবিটর চয়েস করা উচিত ছিল। অবশ্যই পেশেন্টের ইররেগুলার হার্ট রেট ছিল। মনে রাখা উচিত যে পেশেন্ট কিন্তু ডিজিটালাইজ না করলে এই পেশেন্টকে শুধু বিটা ব্লকার দিয়ে ম্যানেজ করা যাবে না। তাও ওই যে কার্বিডোলল দিলে তাও লাভ আছে। কার্বিডোলল দিলে দুটো উপকার, হার্ট ফেলিওরের লাভ আর বিটা ব্লকিং এর লাভ। আর আমরা তো জানি না যে তার কার্ডিয়াক কোনো ইসকেমিক কিছু হয়েছে কিনা। আপনি অ্যাসপিরিন লেখেন, অ্যান্টিপ্লেটলেট লেখেন, যেটাই লেখেন এখানে মার্ক পাবেন, কিন্তু এটা একটা লিখতে হবে। তাহলে আমরা ওখানে 4টাও যদি চেয়ে থাকি তাহলে এখান থেকে আমি 4টা চয়েস করতে পারি। আমরা বলছিলাম যে 6টা ইনভেস্টিগেশন করা দরকার। যে কার্বিমাজল খেয়েছে তার তো নিউট্রোপেনিয়া হয় অনেক সময়, তার পেরিফেরাল ব্লাডে পিকচারটা দেখা দরকার। থাইরয়েড স্টর্ম হচ্ছে কিনা এটার জন্য অবশ্যই আপনি ফ্রি T3, T4 and TSH করবেন। অ্যান্টিবডি দুটা করবেন, পারক্সিডেজ এন্ড থাইরোগ্লোবুলিন, NT-TPO and NT-TG। স্ক্যান করে দেখেন যে হট স্পট আছে কিনা, হট নোড কোনো এরিয়া আছে কিনা, কেন সে হঠাৎ করে খারাপ হয়ে এরকম ঘটনা ঘটলো। অবভিয়াসলি তার কার্ডিয়াক ডাইলেটেশনটা দেখেন। হার্ট ফেলিওর নিয়ে আসছে, দেখেন যে তার ব্যাটুইং শ্যাডো অথবা মিনিমাম কোনো চেঞ্জ আছে কিনা পালমোনারি বেতে। অবশ্যই ইসিজি করবেন, ইররেগুলার পালস পেয়েছেন সেই কারণে, এন্ড ইকো করবেন যে কোনো থ্রম্বাস জমে আছে কিনা। রোগীরা যখন সেটেল করে যাবে, অ্যান্টিথাইরয়েড ড্রাগ কন্টিনিউ, তখন পেশেন্টকে জিজ্ঞাসা করেন যে যেহেতু তার বয়স আর বাচ্চা কাচ্চা যদি না নেয় রেডিওয়ার্ডিন থেরাপি অ্যাবলেশন করেন। আর যদি দেখা যায় যে রেডিওয়ার্ডিন থেরাপি একটা, আমরা তো অনেক সময় দেখি যে
একবারে 15 মাইক্রোকিউরি দেওয়ার পরেও পেশেন্ট দুইবার রিপিট করেও ভালো হচ্ছে না, সামটাইমস ইউ নিড সার্জারি। মাত্র 3টা অপশনের আপনি লিখবেন পেশেন্টকে। প্রথমে ড্রাগ, এটা একদম বইয়ে যা লেখা আছে তাই উত্তর, ড্রাগ, রেডিয়েশন থেরাপি, সার্জারি, এই হচ্ছে অপশন। এটা একটা খুব ভালো কোশ্চেন ছিল, আমি জানি না কেন এরা উত্তর দিতে পারলো না বা হেসিটেট করলো। Well, this is the X-ray that I will keep this for you for 1 minute. ভলান্টিয়ার রেডি হয়ে যান যে এটাকে বলতে চান, কেন আমি কারো উপরে কোনো অত্যাচার করতে চাই না। নো ভলান্টিয়ার হলে আমরা তো কোশ্চেন বলে উত্তরে চলে যাব, আর ভলান্টিয়ার হলে ভুল বলেন, একবার ভুল বললেও জীবনে লাভ আছে, অনেকবার শিখতে পারবেন। তুলি, আমার ইয়ে কি দেখা যাচ্ছে নাকি পজ হয়ে গেছে? স্যার সবাইকে, সবার উদ্দেশ্যে একটু বলি, সবাই একটু জুম করে নিয়েন ইয়েগুলো, পিকচার গুলো। স্যার ওই যে জুম করেন না দেখে ওনারা ওই যে মিস করেন স্যার। ছবি তো অন স্ক্রিনে স্যার সবসময় তো জুম না করলে। ছবি থেকে তো আমি ইয়েতে গেছি, কোশ্চেনে গেছি, কোশ্চেন আসছে না ছবি? স্যার এখন ছবি আসছে, ছবি আছে স্যার। তার মানে এটা পজ হয়ে গেছে কোনো কারণে, একে পজ থেকে সরাতে হবে। Tension pneumothorax, tension pneumothorax. Ini collapse, right sided collapse, mediastinal shift. তারিক স্যার নিজেই মিউট হয়ে গেছেন। আমি মিউট না, আমি খোলা আছি, কিন্তু এই ছবিটা আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, এখানে দেখাচ্ছে পজ, কিন্তু পজ কেন হবে? আমি তো ক্লাসে নিচ্ছিলাম। Why it is paused? স্যার শেয়ারিংটা অফ করে আবার নতুন করে শেয়ারিং দেব। না দেখি আরেকটা খুলে দেখি। না এখন আবার আসবে। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি, কোশ্চেন আসছে মডারেটর, কোশ্চেন আসছে, এবার কোশ্চেন আসছে। ওকে, একজন ভলান্টিয়ার তাড়াতাড়ি বলেন। নো ভলান্টিয়ার, নিজেরা আলাপ করতেছিল। দেবাশিস, দেবাশিস বিশ্বাস, হ্যাঁ দেবাশিস বিশ্বাস বলো। আমি ঠিক বলছি স্যার, হোমোজেনাস অপাসিটি ইন হোল লাং। তুমি পাঁচটা রেডিওলজিক্যাল ফাইন্ডিং বলো। স্যার বলতেছি স্যার, হোমোজেনাস অপাসিটি রাইট আপার রাইট হোল সাইড, হাইপার ট্রান্সলুসেন্সি অফ লেফট সাইড, শিফটেড অফ ট্রাকিয়া টু দ্য রাইট, তারপরে স্যার মেডিস্টেনাম শিফটেড টু দ্য রাইট, মানে অ্যাপেক্স শিফটেড টু দ্য রাইট, and elevated hemidiaphragm of right. তোমার রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি? স্যার রাইট সাইডেড কলাপস স্যার। বেজাল? স্যার না স্যার। তাহলে ওখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো। স্যার এটা প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রক্সিমাল ব্রঙ্কাস। কি ইনভেস্টিগেশন করে তুমি এই তোমার ডায়াগনোসিসটাকে 4টা ইনভেস্টিগেশন বলো। স্যার I'll do bronchoscopy with biopsy, histopathology,
তারপরে স্যার সিটি টেস্ট করব, তারপরে স্যার মানে ব্রঙ্কোভেলার আগে 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 বায়োপসি করে পরে সিটি টেস্ট নাকি সিটি টেস্ট এন্ড বায়োপসি? সিটি টেস্ট এন্ড বায়োপসি, তারপরে স্যার ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি স্যার। ওকে, তারপরে স্যার বিএল করে দেখবো, ম্যালিগন্যান্ট সেল দেখবো স্যার, ব্রঙ্কোস্কোপি বাল উইথ ম্যালিগন্যান্ট সেল। ওকে, আমরা যাই। ওকে, লার্জ ডেন্স, দেখো কতগুলো শব্দ কত জরুরি। তুমি তোমাকে মিউট করো, মিউট করো দেবাশিস, তোমাকে লার্জ ডেন্স হোমোজিনিয়াস ওপাসিটি ইনভলভিং দ্য রাইট লাং, কত সমস্ত বিশাল বর্ণনা। লার্জ ডেন্স হোমোজিনিয়াস, তিনটা শব্দের গুণাগুণ অবশ্যই আছে। তোমরা ভাবো কি আর পরীক্ষা খুব ভালো হয়েছে আর রাইট লাং কলাপস লিখে আসছি, কিন্তু এই জায়গায় মার্কটা তোমায় কে দিবে? প্রত্যেকটার জন্য 1 মার্ক, 5 মার্ক। এই দেখো এখানে 5 মার্ক। লার্জ ডেন্স হোমোজিনিয়াস, এই তিনটা শব্দ ইম্পর্টেন্ট। ট্রাকিয়া গ্রসলি ডেভিয়েটেড টু দ্য রাইট, রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম ইজ এলিভেটেড, তুমি বলেছো, তুমি রিপ ক্রাউডিং বলো নাই। তুমি বাকি 4টা বলছো, কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন অফ দ্য লেফট লাং, বাকি 4টা বলেছো। এইখানের বর্ণনাটা একটু দুর্বল ছিল, তোমার বলা উচিত ছিল টোটাল রাইট লাং কলাপস, কারণ এটা অবশ্যই টোটাল রাইট লাং কলাপস হতে গেলে বাইফার্কেশনের পরে মানে প্রিন্সিপাল ব্রঙ্কাসের যে কোনো জায়গায় হতে পারে। ইয়েস, এইচআরসিটি, সিটি গাইডেড কোর বায়োপসি। এফএনএসসি শব্দটা ব্যবহার করলে পরীক্ষায় কিন্তু মার্ক পাবে না। এফএনএসসি আমরা করি, কিন্তু এফএনএসসি ডাজ নট ক্যারি 100% ভ্যালু, সেজন্য কোর বায়োপসি বলতে হবে। CT guided core biopsy from the lesion, bronchoscopy with biopsy, and bronchoalveolar lavas study. এর ভিতরে যে কোনো 3টা লিখলে 3 মার্ক। মার্কেট ডিস্ট্রিবিউশন তো শুধু তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য, কম বেশি তো পরীক্ষার সময় হতেই পারে, ডিপেন্ডিং অন দি মেরিট অফ দি অসপি স্টেশন। আমি এই পাখিটারকে দেখায় এখানে একটা খালি কথা বলবো যে যারা 321 জন এখানে জয়েন করে শুনছো, অনুরোধ থাকবে প্লিজ বি অ্যাটেন্টিভ টু ইউর ক্লাস। আর যদি এমন তো না যে কেউ ধরে বেঁধে নিয়ে আসছে, যদি মনে হয় কি দূর এগুলা তো সব পারি, লিভ দ্য ক্লাস। বাট এখানে থেকে মাইক্রোফোন অন করে অন্যদের আমরা যে কন্টিনিউটিটা রাখছি সেটাকে নষ্ট করা, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে এটা না করার জন্য। প্লিজ প্লিজ, অ্যাডমিনকে বারবার সবাইকে মিউট করতে হচ্ছে, তার মানে সবাই খোলা রেখে যা ইচ্ছা কথাবার্তা বলছে, তাহলে তো ক্লাসে অ্যাটেনশন থাকে না। এই পাখি তো আমাদের দেশের খুব পরিচিত পাখি। আমরা এর পরের স্টেশনে যাই। 30 years old man presented with diarrhea, 4 months। সে মাঝে মাঝে বলতো যে আমার পায়খানার সঙ্গে রক্ত যায়, ব্লাড মিক্সড স্টুল। সে মাঝে মাঝে বলে বমি হয়, এবং ইদানিংকালে সে বলছে যে আমার ওয়েট লস হচ্ছে। আমরা ছবিটাতে যাব, ছবিটাতে যাওয়ার আগে আমরা কি কি চাই? আমরা 3টা ফাইন্ডিংস চাই, 3টা ডিফারেন্সিয়াল চাই, আর 4টা অ্যাকিউট কমপ্লিকেশন চাই। আই রিপিট, 3 আর 3 6 আর 4 10, এই হচ্ছে 10 মার্ক। 3টা ফাইন্ডিংস, 3টা ডিফারেন্সিয়ালস, আর 4টা অ্যাকিউট কমপ্লিকেশন। এনি ভলেন্টিয়ার ছবিটা দেখানোর পরে? স্যার আমি বলবো স্যার। আসাদুজ্জামান একবার বলেছো, আমি তোমাকে আরেকবার চান্স দেব না। ওকে স্যার। আমি চাই যে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এবার হোক বা জানুয়ারিতে হোক,
দে শুড কাম ফরওয়ার্ড। ভুল বলুক, নো ম্যাটার। আরে ভুল বলেও তো পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যে ভুল না করে জীবনে শুদ্ধ হয়েছে? আমরা এখন মাস্টার হয়েছি, আমরা যখন শিখেছি তখন আমরা ভুল করেছি, আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা শিখিনি সেটা? পৃথিবীতে কেউ কি মানে জন্মেই সবকিছু শিখে গেছে? সো দেয়ার ইজ নো ভলান্টিয়ার। ইট ইন্ডিকেটস দ্যাট। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি নাম? আমি ডক্টর গৌতম স্যার। গৌতম চন্দ্র সরকার। আগে বলো নাই তো? না স্যার। ওকে, ক্যারি অন। স্যার চারটা ফাইন্ডিংস হচ্ছে, তিনটা ফাইন্ডিংস। মাল্টিপল আলসার ইন মিউকোসা, কন্টাক্ট ব্লিডিং, ফ্রায়াবল মিউকোসা। আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে আলসারেটিভ কোলাইটাস, ইসকেমিক কোলাইটাস। টাস আবার কবে থেকে হইলো? আলসারেটিভ কোলাইটিস। জি স্যার, আলসারেটিভ কোলাইটিস, ইসকেমিক কোলাইটিস এন্ড কার্সিনোমা কোলন। আর আলসারেটিভ কোলাইটিসের আপন ভাইয়ের নাম কি? আপন ভাই কর্নস কোলাইটিস। তো তুমি সেটাকে ডিফারেনশিয়ালে না রেখে পরবর্তী মানে দূরের একটা জায়গায় চলে গেলে। 3 নম্বরে কি ছিল? কার্সিনোমা কোলন। না 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 না, মেনশন 4 অ্যাকিউট কমপ্লিকেশন। মেনশন 4 অ্যাকিউট কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশন হচ্ছে 4টা অ্যাকিউট কমপ্লিকেশন। 1 নম্বর হচ্ছে স্যার মেগা কোলন, জিআই ব্লিডিং, পারফোরেশন। ওকে, তুমি শুধু যদি মেগাকোলন বলো, তোমাকে পরীক্ষায় কেউ মার্ক দিবে? টক্সিক মেগাকোলন। তাহলে তোমরা কোন জগতে থাকো, কোন জগতে বসবাস করছো? তুমি কবে পরীক্ষা দিবে? স্যার জানুয়ারি, এইবার দিব জুলাইতে স্যার, এই সেশনে। এই সেপ্টেম্বরের 1 তারিখে তোমার পরীক্ষা? জি স্যার। তাহলে তুমি নিজেকে আরো সময় দাও, মাত্র 4 ঘন্টা ঘুমাও আর 20 ঘন্টা স্টাডি করো। এবার দেখো অ্যান্সার, প্লেন অ্যান্ড সিম্পল। এটা তো অবশ্যই একটা কোলোনোস্কোপি, আমরা ইচ্ছা করেই বলিনি যে এটা একটা কোলোনোস্কোপির চেহারা। তোমরা দেখে বলো, হেমোরেজ, আলসার এন্ড মিউকোজাল ইডেমা, অনলি 3। আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, টিবি কোলন, ইভেন অ্যামিবিক কোলাইটিসও এরকম চেহারা হতে পারে। তো তুমি এখান থেকে যে কোনো 3টা চয়েস করো। অ্যাকিউট কমপ্লিকেশনে অবশ্যই এই হেমোরেজ আরো মারাত্মক হতে পারে, ফুটা হয়ে যেতে পারে, সেটা তুমি বলেছো, পারফোরেশন। Obviously, this patient are very much prone to develop septicemia and toxic megacolon. তোমার প্রিপারেশন যা, সেটা হচ্ছে আরো গুছিয়ে ফেলতে হবে। একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জায়গাটাকে আরো কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে ইউ উইল বি ভেরি মাচ ইন চান্স অফ পসিবল পাস। থ্যাংক ইউ স্যার। এইটা একটা জাস্ট ডাটা। এই ডাটা আমরা কি রাখছি দেখো, আমরা ক্রিয়েটিনিনের ভ্যালু একটা ডাটাতে, শুধু ক্রিয়েটিনিনের ভ্যালু দেওয়া আছে 3.8, আর এখানে সোডিয়াম 116। এটা কিন্তু রিয়েল লাইফ ডাটা, এটা কোনো বানানো না, রিয়েল লাইফ ডাটা। আবুল কাশেম 66 বছর বয়স, 116 তার সোডিয়াম, পটাশিয়াম লিটল হায়ারের দিকে, ক্লোরাইডও কম, বাইকার্বনেটটাও একটু খানিকটা কম। এইরকম একটা ডাটা দেখার পর আমরা চেয়েছি যে এক মিনিট, এই রিপোর্টে এইটা হচ্ছে একটা 60 বছরের পেশেন্ট, যাকে লাস্ট 3 দিন ধরে ডিসওরিয়েন্টেড, সে বমি করছিল, সে হাইপারটেনসিভ ডায়াবেটিস ফর লাস্ট 10 ইয়ার্স। ওই ইনভেস্টিগেশনটা তো আমরা দেখলাম। ইনভেস্টিগেশনে একটা জিনিস আমি অলরেডি বলে দিয়েছি যে কি কি অ্যাবনর্মালিটি আছে, অর্থাৎ মেনশন 3 অ্যাবনর্মালিটিস ইন দ্য রিপোর্টস, এটা আর তোমাদের বলতে হবে না। একজন ভলান্টিয়ার আনমিউট করো। একজন ভলান্টিয়ার আনমিউট করো নিজেকে। এনি ভলান্টিয়ার?
নাই। রাইট ডাউন 4 রেলেভেন্ট ইনভেস্টিগেশন। ওই যা দেখেছি তার সাথে মিলায় আমি আর কি করতে চাই। আসসালামু আলাইকুম স্যার। গ্যালাক্সি M21 এর নাম কি? স্যার আহসানুল কবির স্যার, আহসানুল কবির মিল্টন স্যার। ওকে মিল্টন সাহেব, আপনি বলেন 4টা রেলেভেন্ট ইনভেস্টিগেশন, মানে আগের ওই 3টা অ্যাবনরমালিটিজ এর সঙ্গে মিলায় 4টা রেলেভেন্ট ইনভেস্টিগেশন বলেন। স্যার আর্টেরিয়াল ব্লাড গ্যাস, দেন আর্টেরিয়াল ব্লাড গ্যাস কি খাবো? অ্যানালাইসিস স্যার। অ্যানালাইসিস, ওকে। আর দেন আল্ট্রাসাউন্ড অফ কিউবি অর অ্যাবডোমেন। কি দেখবো? কিডনি সাইজ স্যার, আর কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন দেখবো। কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন, তাহলে কেইউবি কেন? আমি শুধু কি কিডনি দেখতে পারি? আচ্ছা আল্ট্রাসাউন্ড। আর কি করব? দেন স্যার সিবিসি উইথ ইয়েস স্যার। কি লাভ? কি লাভ আমার? অ্যানিমিয়া দেখার জন্য অ্যানিমিয়া দেখবো স্যার। আচ্ছা আর স্যার আর ব্লাড সুগার হিমোগ্লোবিন A1C স্যার। ইমিডিয়েট মেডিকেল ম্যানেজমেন্ট কিছু দেওয়ার দরকার আছে তাকে? বমি করছে, কিন্তু রোগী কিন্তু বমি করছে। জি স্যার, IV 0.9% নরমাল স্যালাইন। আর দেন অ্যান্টিএমিটিক এন্ড অ্যান্টিএমিটিক, যে কোনো অ্যান্টিএমিটিক দেওয়া যাবে নাকি সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ দিতে হবে? সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিএমিটিক স্যার। এন্ড আর ওকে, তুমি থাকো, দেখো এবার নিজেকে মিলাও। আমরা তো আগেরটা বলেই দিয়েছি, হাই ক্রিয়েটিনিন, লো সোডিয়াম এন্ড ক্লোরাইড এন্ড লো বাইকার্বনেট। আমরা অবশ্যই RBS, HbA1c, SCR, আল্ট্রাসাউন্ড, KUV, ECG, ইকো এন্ড ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে চাই। 3% সোডিয়াম দিতে হবে, কারণ ওর সোডিয়াম হচ্ছে 116। 125 থেকে 110 পর্যন্ত 3% সোডিয়াম দেওয়া হচ্ছে তোমার অপশন। তুমি যদি মনে করো পেশেন্ট স্টেবল আছে, ইউ ক্যান আস্ক ফর নরমাল স্যালাইন, যে ভলিউম ওভারলোড নাই। কিন্তু 110 এর নিচে হচ্ছে সিভিয়ার, তো এই হচ্ছে নিয়ার সিভিয়ার। যেহেতু এখনো বমি করছে, হয়তো আরো কমে যাবে, সো ইট ইজ বেটার টু ইনফিউজ। এটা দিতেই হবে। এবং অনেক সময় পরীক্ষায় কিন্তু ওই 5 মার্কের কোশ্চেন আসে যে তুমি কিভাবে সোডিয়াম কারেকশন করবা। ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, আর রেনাল মেজার অফ সিকেডি তো তার অলরেডি আমরা স্টাবলিশড, ওই কথাগুলো লিখতে হবে। তোমার ট্রিটমেন্ট আউটলাইন, এই পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটি হয়ে বসে আছে, তাহলে ডায়েটও বলতে হবে, তার প্রোটিনও বলতে হবে, তার পটাশিয়াম কন্টেনিং ফুড খেলে আবার হাইপারক্যালেমিয়া হবে, তাকে আমরা ক্যালসিট্রল দিব, এটাও বলতে হবে। সো দিস অল কামস ইনটু দিস। সো দিস ইজ এ ডাটা ইন্টারপ্রিটেশন। আমরা প্রায় শেষের পথে। মিল্টন সাহেব বলো তো এটা কি ফুল? কাউকে এই অস্পির এই স্লাইডটা তো জিজ্ঞাসা করি নাই, খালি বলছি যে যেটা জানো সেটা লেখো। মিল্টন সাহেব বলো এটা কি ফুল? তার মানে লেখাপড়া যতটুকু কম জানো, ফুলও তত কম জানো। এই ফুল তো রাস্তাঘাটে দেখা যায়, যে কোনো বাড়ির গেটে দেখা যায়। গেট বলছে, এখন বলো। স্যার বাগান বিলাস। তাহলে বাগান বিলাস, বগনভেলিয়া। ওকে, হয়েছে, এই জায়গায় পাস করছো। এইটা হ্যাঁ, কেউ কিছু বলছিলে? স্যার একটা কোশ্চেন ছিল দুজনের দুইটা স্যার, একটু ওই ডক্টর তাসলিমা জিজ্ঞেস করতেছিলেন যে ব্লাড ইউরিয়া দেখতে হবে কিনা, মানে এটা আসবে কিনা। আমরা ক্রিয়েটিনিন দেখলে সাধারণত ইউরিয়া অ্যাভয়েড করি। ইউরিয়া ক্রিয়েটিনিন দুটোও লিখলে কোনো আপত্তি নেই, কারণ এটা সবসময় প্রপোর্শনেটলি বাড়ে। বমি করলে আবার তখন দেখা যায় ইউরিয়া একটু বেশি বাড়ে, একটু ডিহাইড্রেশনের জন্য। ছবিটা একটা চমৎকার ছবি, আমি বলবো। আমি এই ধরনের
ছবি সচরাচর খুঁজে পাই না, পেয়েছি দেখে দিলাম। এক্সেলেন্ট একটা চেস্ট এক্সরে, এবং আমি বলবো যে আমি ছবিটা রাখছি। আমরা 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, আমরা বোধহয় এটা 9 নম্বর স্লাইডে আছি, না 8 নম্বর স্লাইডে আছি। এরপরে আর 2টো দিলেই আমরা শেষ করে ফেলতে পারবো। তারপরে আমরা ডিসকাশনে আসবো এবং অন্যান্য কিছু দেখাবো। তাড়াহুড়া করছি না, কারণ এই 10টা স্টেশন একটু ধৈর্যের সাথে সবাইকে দেখতে বলছি। পরীক্ষা সামনে। Enough time given. যে এটার উত্তর দিতে আগ্রহী, আরে নিজেদের মধ্যে তো একটা কম্পিটিশন থাকার কথা। আমি বলতে চাই, ভুল বলি আর যাই বলি আমি স্মার্টলি বলবো। আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্মার্ট না কেন আমি এটা বুঝি না। বলতে গিয়ে তোতলায়, কিছু শব্দ ছেড়ে দেয়। এটা আমার কাছে এত মাঝে মাঝে দুঃখ লাগে যে আই ফিল রিয়েলি ডিসাস্টারাস। ওকে, আমরা এবার চলে যাই, আমরা কি চাই। এই 27 বছরের মানুষটা গত 6 ঘন্টা ধরে শ্বাসকষ্ট বেড়েছে। সেম টাইপ অফ প্রবলেম তার আগেও হয়েছে, কয়েক সপ্তাহ আগেও হয়েছে। সে রিক্সা টানে, সব ফ্যাটিক হয়ে যায়, অল্প একটু রিক্সা চালাতেই সে ভেরি মাচ ফ্যাটিক হয়ে যায় এবং ফ্রিকুয়েন্টলি। এই এক্সরেতে দেখে তুমি আমাকে 3টা কথা বলবে, 4টা রেডিওলজিক্যাল ফাইন্ডিং। এই জিনিসের 4টা রেডিওলজিক্যাল ফাইন্ডিং আমি কিন্তু অনেকক্ষণ রেখেছি, আবারও ব্যাক করলাম। তারপরে চাইবো 3টা ফিজিক্যাল সাইন কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে, আর 3টা ইমিডিয়েট ম্যানেজমেন্ট। ভলান্টিয়ার প্লিজ। $330 জন উপস্থিত, একটা ভলান্টিয়ার নাই। তার মানে কোথায় আছি আমরা, বুঝতে পারছো? খন্দকার আনাম, কে কথা বলেছে? আমি আগেই বলছি, হাত তুললে আমি দেখতে পারি না। আনমিউট করে প্রথমে যে বলবে আমি তাকেই নিব, প্লিজ। স্যার, শারমিন কান্তা। ওকে, শারমিন কান্তা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Chest X-ray, PA view showing double contour of the right heart border, full pulmonary corner and gross combination. I will see pulse, blood pressure, JVP. No. আমরা 4টা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে তুমি প্রথমে বলেছো কি, আবার বলো একটু কাইন্ডলি, কারণ কানেকশন ওঠানামা করছিল। জি স্যার, কার্ডিওমেগালি। Cardiomegaly with the double contour of the right heart border and right fullness of pulmonary conus and obliteration of the left cardiophrenic angle. আছে নাকি? কই? দুটাই তো ক্লিয়ার। এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। লেফট সাইডে কোথায় এখানে অবলিটারেশন? ওকে, ঠিক আছে। তুমি ফিজিক্যাল সায়েন্স সিভিএস এ কি দেখবে? সিভিএস। জি স্যার, এখানে হচ্ছে স্যার আমি palpable P2, right parasternal hip and raised JVP and cardiac murmur. It may be mixed mitral stenosis and mitral regurgitation. Both murmur may be present. Maybe. তুমি যদি পরীক্ষায় মেবি লিখে আসো, তোমার না স্যার মেবি লিখব না স্যার, সরি স্যার, না স্যার সরি স্যার, mitral stenosis। কেন এটা এমএস উইথ এমআর কেন মনে হচ্ছে? স্যার এখানে ডাবল কন্ট্রোল অফ দ্য রাইট হার্ট বর্ডার কার্ডিওমেগালি আর হচ্ছে আস্তে এটা তো এমএস এও হতে পারে। এমআর এর পক্ষে যুক্তি কি তোমার? রহমাতুল্লাহ, আপনি বন্ধ করেন, যে বলছে তাকে বলতে দিন। এর পরের বার আপনি জয়েন করেন। কোথায়? শারমিন কান্তা ইজ আউট অফ লাইন।
স্যার আছে স্যার, আমি ওয়ার্ডে তো স্যার ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক তো। তোমার রাইট সরি তার এমআর এর পক্ষে একটা খালি পয়েন্ট বলো যে এমআর এর পক্ষে তোমার যুক্তি কি? কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি আছে স্যার। কার্ডিওমেগালি বলে কোনো শব্দ নাই। পার্টিকুলারলি এমআর এর জন্য কোন হার্ট বড় হয়েছে? লেফট অর রাইট? তাহলে অ্যাপেক্স কোথায় আছে এই ছবিতে? অ্যাপেক্স কোথায়? এই ছবিতে অ্যাপেক্স কোথায়? অ্যাপেক্স কোথায়? স্যার আরভি টাইপ অ্যাপেক্স মনে হচ্ছে এখানে, এখানে একটু ইয়ে মনে হচ্ছে। আরভি টাইপ অফ আরভি টাইপ অ্যাপেক্স কি তাই তো তুমি জানো না? আরভি টাইপ অ্যাপেক্স, এই শোনো এই মেয়ে একদম চুপ। আরভি টাইপ অ্যাপেক্স অলওয়েজ আপওয়ার্ড, উপরের দিকে উঠে যায়, পুশড আপ হয় লেফট দিয়ে। আর যখন এটা ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ড হয়েছে এটা তো অবশ্যই লেফট ভেন্ট্রিকল এনলার্জ হয়েছে। ওকে, তুমি কোনো মেডিকেল ম্যানেজমেন্ট বলবে নাকি আমি অ্যানসারে চলে যাব? ইমিডিয়েট তিনটা। জি স্যার, পেশেন্টকে স্যার অক্সিজেন দিব, আইভি ডায়োটিক্স দিব, তারপর স্যার এসি ইনহিবিটর দিব স্যার, প্রপটা পজিশন করব। both the left and right heart shadow তার এত বালজিং হয়েছে, লেফট হার্ট শ্যাডো তাকে ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস পুশ করেছে। বালজিং কর্নার ইজ ওকে, ডাবল রাইট বর্ডার ইজ ওকে। খুব ভালো করে খেয়াল করতে হতো যারা ডিভাইস নিয়ে বসছো, ওয়াইডেনিং অফ দ্য ক্যারিনা। আমরা 2 নম্বরে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে প্রিকর্ডিয়াল পালসেশন, যেহেতু এটা মাল্টিভালভুলার ডিজিজ। অ্যাপেক্স শিফটেড আউটওয়ার্ডস, এটা তো আমি এক্সামিনেশন করে, তুমি লাফ মেরে চলে গেছো অসকাল্টেশনে শারমিন কান্তা। তোমার উচিত ছিল কি, শোনো, যখন বলা হয়েছে যে তুমি 3টা ফিজিক্যাল ফাইন্ডিং বলো, তোমার উচিত ছিল কি? ইনস্পেকশন, প্যালপেশন, পারকাশন, দেন অসকাল্টেশন। যেটা শিফট হয়ে গেছিল তিনটা ডিডি। আমার না, বন্ধ করো তোমারটা, ইউ আর টকিং। অ্যাপেক্স যেহেতু শিফটেড হয়েছে অবশ্যই তাহলে তোমার হিভিং অ্যাপেক্স বিট তুমি প্যালপেশনে পাবে, তুমি থ্রিল পাবে, প্যারাস্টার্নাল হিপ বলেছো, both systolic and diastolic murmur, you will get one apex as well as radiation to the axilla. তাহলে আমরা এতকাল ধরে কি পড়ালাম আর কি শিখালাম যে আমি 3টা সিরিয়াস ফাইন্ডিং বলতে গিয়া দে ক্যানট, এরা পথহারা পাখির মতো কেন? কোথায় সমস্যাটা, কোথায়? মানে কোভিড এর জন্য ক্লাস কম হয়েছে, ইন্টারাকশন কম হয়েছে দেখে গেলে সবকিছু ভুলে ভাতে দিয়ে খেয়েছে? প্রপ আপ অক্সিজেন অবশ্যই ফ্রুসিমাইড দিয়ে প্রিলোড কমাতে হবে, ডিগক্সিন দিয়ে আইনোট্রপিক অ্যাকশনকে বাড়াতে হবে। আমরা জানি যে যেহেতু এই ধরনের একটা পেশেন্ট হয়তো তার লেফট অ্যাট্রিয়ামে থ্রম্বাস জমে আছে, সেজন্য অ্যান্টিপ্লেটলেট দিতে হবে এবং হার্ট ফেলিওর প্রিভেন্ট করার জন্য এসি ইনহিবিটর অথবা এসি ইনহিবিটর পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন করবে, কার্বিডালল ইজ অলসো অ্যানাদার গুড চয়েস। I don't know what happened. সামনেও যায় না, পিছেও যায় না। 42 years old man brought to emergency with severe chest pain followed by collapse. এবার ইসিজিটা দেখো, কোথায় গেল ইসিজি? হারাই গেছে। এই ফুলের নাম জানো কেউ? নাম জানলে লিখো, এই ফুল কিন্তু খুব কস্টলি ফ্লাওয়ার। এই ইসিজিটা দেখো, এই ইসিজিটা হচ্ছে ওই 42 ইয়ার্স ওল্ড ম্যানের, খোরশেদ আলম রোগীর নাম।
ওকে, ইজ দ্যাট ওকে? কেউ একজন বলো, আমার মডারেটর তো কিছু বলে না, সময় যা দেওয়া হয়েছে যথেষ্ট কি নয়? কেউ তো হাত তুলে নিতে, তাহলে নাম ধরে ডাকতে হবে। না, কোনো দরকার নেই। এটা তো আমার বাপ মরা বাপ মায়ের কাছ থেকে আমি মানে ইয়ে নিয়ে আসি নাই যে না শিখাইলে তুই কবরে আসতে পারবি না। এটা যে নিজের সময় ব্যয় করে বলতেছি বেশি। এটা দেখা হয়ে গেছে, এবার কোশ্চেনে যাব, তারপরে বলা বলির ব্যাপার আসবে। মৌরি সরকার একবার দিয়েছি, আর দিব না, আগেই বলছি। যারা একবার পার্টিসিপেট করেছো প্লিজ তোমরা হ্যান্ড রেজ করো না, আমি অন্যদের সুযোগ দিতে চাই, আমি একটু গণতান্ত্রিক হতে চাই। রাইট ডাউন পজিটিভ ইসিসি ফাইন্ডিং অফ ডায়াগনস্টিক ইম্পর্টেন্স। ইসিজি ডায়াগনোসিস কি, বেডসাইড আর কি করতে চাও টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, কি যদি তুমি এক্সামিনেশন করো কি এক্সপেক্টেড ফাইন্ডিং পাবা, ফিজিক্যাল ফাইন্ডিং যেটা তোমার সাপোর্ট করবে তোমার এই ইসিজি ডায়াগনোসিসে, এবং ডেফিনিট ডায়াগনোসিস করার জন্য হোয়াট এক্সট্রা প্রিকশন শুড বি টেকেন ইন দিস কেস। এই ইসিজিটা অত মানে খুব ইজি গোয়িং নয়, সেই জন্য আগে একটা ফুল দেখাই নিলাম যে একটু সুবাসিত থাকো। এনি ভলান্টিয়ার? আসসালামু আলাইকুম স্যার। স্যামসাং কারো নাম তো হইতে পারে না। স্যামসাং চৌধুরী তো মারা গেছে। স্যার মাহবুব, স্যার মাহবুব হাসান। স্যার মাহবুব হাসান আগে বলছো? জি না স্যার। ওকে বলো। স্যার এসটি এলিভেশন ফাইন্ডিং ইন দ্য ইসিজি তুমি কি কি পেয়েছো? ST elevation in lead 2, 3 and AVF, and reciprocal ST depression in the 1 AVL. And ST elevation lead 3 more than lead 2, and ST depression is more in AVL than lead 1. What is the ECG diagnosis? Acute ST elevated inferior MI with possibly right ventricular infarction. Why possible? Because I have to do the right sided ECG. না, তাহলে পসিবিলিটির মধ্যে কোনো ক্লু আছে এখানে? পসিবিলিটি স্যার ST এলিভেশনটা লিড 3 তুমি যে না, ইটস ওকে, খুবই সহজ এটুকু যে 2, 3, 4 and AVF এ ST এলিভেশন আছে। আই এগ্রি গুড। কিন্তু তুমি যখন বলছো রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন ওদের সঙ্গে আছে, এখানে তার একটা ক্লু দেওয়া আছে। কোলাপস করছে স্যার। হ্যাঁ, পেশেন্ট কোলাপস করছে। তো ইসিজি ক্লু না স্যার, ওই সিনারিও ক্লু স্যার। না না, এখানে কোথায় কোলাপস করছে? আমি কি কোথাও বলছি নাকি রোগী কোলাপস করছে? সিনারিওতে স্যার। সিনারিওতে আমরা কি বলেছি? আমরা বলছি সিভিয়ার চেস্ট পেইন ফলোড বাই কোলাপস। কোলাপস তো তোমার ইয়ের তার অন্য যে কোনো কারণে হাইপোটেনশনের জন্য তো হতে পারে। স্যার ST elevation in lead 3 is greater than lead 2, তাই নাকি? এটা একটা ক্লু। এটা কি? এটা কি স্যার ST ডিপ্রেশন স্যার V1। এটা কি? So that doesn't give you any chance. Okay. Bedside কি তুমি করলে তোমার বেডসাইডে কি দেখতে চাও? স্যার রাইট ভেন্ট্রিকুলার রাইট সাইডে ডিসিজি করব স্যার RV4 রাইট সাইডে সমানে সবাই কথা বলে যাচ্ছে। রাইট সাইডে V4 ST রাইট সাইডে V4 ST এলিভেশন হবে। V4 তাহলে তুমি V4 করতে চাও, এই তো? জি স্যার। এডিশনাল ফিজিক্যাল ফাইন্ডিং মানে স্যার রেজ জেপিপি থাকবে, ক্লিয়ার লাং বেস থাকবে। রেজ জেভিপি ক্লিয়ার লাং বেস। এক্সট্রা প্রিকশন কি নেবে পেশেন্টের ম্যানেজমেন্টে? এক্সট্রা প্রিকশন স্যার একটা পেশেন্টের সব ফ্লুইড দিতে হবে, পেশেন্টের মরফিন এবং মরফিন দেওয়া যাবে না স্যার, হাইপোটেনশন হবে স্যার। আর okay, you stay with us and you check yourself.
Gross ST elevation, pathological Q in 2, 3 and ABF, ST elevation, ST depression in 2, 3, 4. Very important. R in V2. R in V2. Grossly elevated R in V2. Acute inferior MI with RV infarction. This is the clue that you should do this. ওই জন্য আমরা অবশ্যই রাইট সাইডেড লিডস গুলার ইসিজি দেখব। Definitely আমরা we will check. And elevation is expected in V3R to V6R. আমরা সবগুলা দেখব। তার ভিতরে V3 and V4 এর মধ্যে যদি পাই, most important is the V4R. Right, V4R will give me the absolute sensation that this is right inside an infarction. Hypotension expected, JVP expected. দেখে যদি features of shock and lung base clear, এটা তুমি বলেছো। চ্যালেঞ্জিং ফ্লুইড বলে এটাকে, লোডিং চ্যালেঞ্জিং ফ্লুইড। কোনো ধরনের কোনো ভাসোডাইলেটেশন এখানে দেওয়া যাবে না, এবং নো ডাউট যে আমি এমন কোনো ওষুধ দিব না যাতে প্রিলোড কমে যায়, তাহলে পেশেন্ট শকে যেয়ে মরে যাবে। এখানে জাস্ট জেবিপি দেখার পরেও আমাকে ফ্লুইড দিতে হবে, একটাই সিচুয়েশন, আরভি ইনফার্কশন। একটা জায়গায় অনেক সময় লেগে যাচ্ছে, 12:23 বাজে, আমরা 12:30টার মধ্যে এটা শেষ করবো, 7 মিনিটের মধ্যে। ছবিটা দেখে নাও, কারণ এই ছবি তো তোমরা কম দেখো, এই রেডিওলজিস্টের রিপোর্টের উপরেই বেশি নির্ভরশীল মোস্ট অফ আস। যে বলবে সে নিজেকে রেডি করো। কি কি কোশ্চেন হতে পারে এটাও তো এখন একটু নিজেদের প্র্যাকটিস করা উচিত। আমি এটা প্র্যাকটিসিং কতগুলো রাখছি, সেটাতে সব 30 সেকেন্ড করে দেখায় চলে যাব এই কিছুক্ষণের মধ্যেই। দিস ইজ দ্য 9th স্লাইড so far I can remember. এরপরে কাউন্সেলিং স্টেশন দিয়ে পরীক্ষা শেষ, পরীক্ষার ট্রায়াল শেষ। I think 1 minute has passed. Study the MRI of head provided to you and mention 3 radiological findings. Write down 2 symptoms and 2 signs of in this patient you are expected. নাজমুল হুদা কি বলতে চাও? এই জন্য তুমি অন করেছো? জি স্যার, বলতে যাচ্ছিলাম। তুমি চুপ করে মুখে কথা না বলে এখানে বসে থাকো, নড়বে না ওখান থেকে, মুখে শব্দ করবে না। আমি যখন কথা বলবো মুখে শব্দ করবে না। 2টা সিমটম বলবে, 2টা সাইন বলবে, আর 3টা ম্যানেজমেন্ট আউটলাইন বলবে। বলতে থাকো। নাজমুল হুদা বলতে থাকো। জি স্যার। স্যার সিমটম হচ্ছে স্যার ভমিটিং হইতে পারে, হেডেক হইতে পারে। নো, তুমি এখন কি দেখতে পাচ্ছ? মেনশন 3 রেডিওলজিক্যাল ফাইন্ডিং। ও স্যার, 3 রেডিওলজিক্যাল ফাইন্ডিং। একটা হচ্ছে স্যার ভেন্ট্রিকুলোমেগালি। মানে ও মানে কি? না তুমি আমার কথা শোনো। ও মানে কি? তুমি যে বললে ও স্যার মানে কি? না স্যার, ফাইন্ডিংস না বলে তুমি জাম দিবে সিমটমে? না স্যার, তুমি তো 1 2 3 তিনটা একজনই বলবে, এখানে ভাগ করা করির ব্যাপার নাই, তাহলে আরো অনেক সময় লেগে যাবে। তুমি 3টা রেডিওলজিক্যাল ফাইন্ডিং বলো। স্যার, নাম্বার 1 ভেন্ট্রিকুলোমেগালি, নাম্বার 2 hypodense area occupying the left capsuloganglionic and thalamic area, and হচ্ছে স্যার midline shifting to the right and ventricular right sided ventricular effacement. এবার বলো 2টা সিমটম। স্যার সিমটম হচ্ছে হেডেক থাকতে পারে, ভমিটিং and unconsciousness. 2টা সাইন বলো। সাইন হচ্ছে স্যার একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, সিস্টোলিক হাইপারটেনশন, আর হচ্ছে স্যার প্যাপিলিওডিমা পাইতে পারি অপথ্যালমাস করে।
Any neurological deficit to the contralateral side? Yes, sir. কি মানে focal neurological deficit, hemiplegia. প্লেন ছেড়ে গেলে ওই প্লেনে ওই তালেবানের তাড়া খেয়ে প্লেনে উঠতে পারবে না। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তুমি মেলা কিছু বলতে পারো, কিন্তু খাতায় কি লিখে আসছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মেনশন 3 ম্যানেজমেন্ট আউটলাইন এই রোগীর। স্যার একটা যে জেনারেল সাপোর্টিভ কেয়ার বলতে কি আমরা এইগুলা পরীক্ষায় লিখলে 1 মার্কও পাবে না। কোন সাপোর্ট পরীক্ষায় কেউ সহ্য করে না। তোমাকে মেনশন ম্যানেজমেন্ট আউটলাইন বলা হচ্ছে মানে তুমি 3টা স্পেসিফিক কথা বলবে। কিসের সাপোর্ট? রোগীকে পেশাব করাই দিতে হবে, অজ্ঞান থাকলে অমুক করতে হবে, এগুলোর জন্য তো তোমাকে চাওয়া হয়নি। তুমি স্পেসিফিক 3টা ম্যানেজমেন্ট আউটলাইন বলো। স্যার এটা রেইজ স্যার এটা আমরা সেরেব্রাল এডিমা কমার জন্য আমরা ম্যানিটল ইউজ করতে পারি। ওখানে তুমি কি তোমার বর্ণনায় বলেছো পেরিলিশনাল ইডেমা বলেছো? না স্যার। তাহলে তুমি কেন এই কথা বললা? রাজীব চন্দ্র দেবনাথ, আমি তাকে চান্স দিলাম, আর তুমি এখন তোমার মাইকটাকে বন্ধ করো। রাজীব চন্দ্র দেবনাথ, আনমিউট এন্ড টক। হোয়াট ইউ ওয়ান্ট টু টেল? রাজীব চন্দ্র দেবনাথ, 5 সেকেন্ডের মধ্যে না বললে আমি চলে যাবো এখান থেকে। হাত উঠায় বসে আছো কেন, কথা বলছো না? রাজীব চন্দ্র দেবনাথ। স্যার নমস্কার স্যার। জি স্যার বলো, কথা বলো। আমরা এখানে স্যার হচ্ছে মানে নিউরো সার্জিক্যাল স্যার করতে পারি স্যার, রেফার করতে পারি ফর মানে ঝামেলাই শেষ, সার্জারিতে রেফার করে দেব। 3টা ম্যানেজমেন্ট। হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যালো। নো, তোমার তো ঝামেলা শেষ করে দিলা তুমি, নিউরো সার্জারিতে রেফার করে দিয়ে, তাই না? হ্যালো। তুলি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ও শুনতে পাচ্ছে না, ওর সমস্যা। ওকে, উই ক্যান গো ফর দি অ্যান্সার। Big mass lesion on the left gangliothalamic region pushing the midline. This is number 1. Mass effect with gross dilatation of the ventricle due to CSF flow obstruction. আর যে জিনিসটা কারো নজরে পড়েছে কিনা আমি জানি না, বলা ঠিক হবে না। এইখানে যেটা ফুটা আছে, এই যে অক্সিপিটাল বোনটাকে ফুটা করছে, তার তো এখানে শান্ট লাগাইছে একটা, এইখানে একটা শান্ট লাগিয়েছে। এইটা নজরে পড়েনি, এটাই দুঃখজনক। হোল সিন অন দ্য লেফট অক্সিপিটাল বোন। সো সার্জারি, সরি রাইট, এটা আমারই লেখা ভুল হয়েছে। রাইট অক্সিপিটাল বোন, সার্জারি পসিবলি ডান ডিউ টু শান্ট। সিভিয়ার হেডেক, ভমিটিং ঠিক আছে, প্যাপিলিডেমা এন্ড নিউরোলজিক্যাল ডেফিসিট অন দি রাইট সাইড। অ্যাকচুয়ালি স্টেরয়েড অ্যাসিটাজোলামাইড সিক্রেশন কমানো। আবার কার মাইক্রোফোন খোলা? এরা এটারে খেলা ধরে নিয়েছে ইচ্ছা মতো। স্টেরয়েড, অ্যাসিটাজোলামাইড, ভিপি শান্ট, সার্জারি এন্ড রেডিয়েশন। যদি ডিবাল্কিং করতে চায় তখন অবশ্যই রেডিয়েশন করে ছোট করে নিতে হবে, আলটিমেটলি এটা তো সার্জারি করতে হবে। সাধারণত এই ধরনের আমাদের যদি কোনো পরীক্ষায় থাকে, ডেফিনেটলি তোমার কাছে চাইবে তুমি ব্রেন লিশন বুঝতে পেরে সময় মতো পেশেন্টটাকে অ্যাপ্রোপ্রিয়েট মানুষের কাছে রেফার করতে পেরেছো। একটা স্মেয়ার পজিটিভ পালমোনারি টিবির পেশেন্ট, 30 বছর বয়স, সে এসে বলছে যে ডাক্তার সাহেব আমার তো খুবই মন খারাপ, আমি ডিপ্রেসড। এই পেশেন্টটাকে কাউন্সেলিং করতে হবে। আমি জানি কাউন্সেলিং এ অনেকগুলো পয়েন্ট, আমি শুধু এখানে সময় নষ্ট করব না, কারণ সময় নষ্ট বলতে কি, আমাদের তো টাইম আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করবই। আমি শুধু স্ট্রেট ওয়ে অ্যান্সারে চলে যাচ্ছি, আমি এখানে কাউকে ভলান্টিয়ার চাচ্ছি না, কারণ আমি স্টেপগুলো দেখাই যাই, যেহেতু এটা টিচিং ক্লাস, শেখানোর ক্লাস। সো লেট আস গো টু দ্য স্টেপস। ইউ মাস্ট গ্রিট দ্য পেশেন্ট। গ্রিটিংস, ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ, যে আমি পরীক্ষার্থী ডক্টর সাচ এন্ড সাচ, আমি আপনার সাথে কথা বলবো, আমি কি আপনার সাথে কথা বলতে পারি যদি এক্সামিনেশন থাকে, অথবা আপনার যে সমস্যা হয়েছে এই টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই।
আই টু আই কন্ট্যাক্ট করতে হবে। ট্রিটমেন্ট হ্যাজ টু বি, তাকে বলতে হবে যে আপনার যে অসুখ, তখন তো অনেক ভাঙায় বলতে হবে যে দেখেন আপনি যে অসুখটা নিয়ে এসেছেন এটা আমি জানতে পারছি যে আপনার স্মেয়ার পজিটিভ টিবি, কিন্তু এটা নিয়ে এত ঘাটানোর কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে এই স্মেয়ার পজিটিভ থাকার জন্য আপনাকে কিছু সতর্কতা কয়েকটা দিনের জন্য অবলম্বন করতে হবে, এগুলা বলতে হবে। আপনি রেগুলার ওষুধ নেবেন, 6 মাসের যদি হয় 6 মাসের ওষুধ নেবেন, কিন্তু এটা আনইন্টারাপ্টেড হতে হবে। আপনি কখনো ওষুধ ছাড়তে পারবেন না 6 মাসের মধ্যে। হ্যাঁ, ওষুধ খেতে খেতে আপনার কখনো কখনো এই ওষুধে সাইড ইফেক্ট দেখা দেয়, কিন্তু কোনো বিশাল বড় পটেনশিয়ালি ফ্যাটাল কোনো অসুখ নয়। টিবি বাংলাদেশের একটা মানে খুবই এই ঘনবসতির দেশে এটা অলমোস্ট মানে অনেকেরই এটা হতে পারে, এবং এটা নিয়ে সাকসেসফুলি এখান থেকে বেরিয়ে আসা যায়। সাকসেস এবং কিওর নির্ভর করছে যে আপনি ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা এটার উপরে। এবং এটা যেহেতু একটা কন্টাজিয়াস ডিজিজ, আপনাকে 15 দিন আইসোলেট থাকতে হবে, কারণ এই ওষুধ আপনাকে 15 দিন পর স্মিয়ার নেগেটিভ করে দেয় সাধারণত। আর যদি আপনি একটু কষাস হন, আপনি 3 সপ্তাহ আলাদা ঘরে থাকবেন। ওয়াইফ বিবাহিত হলে আপনি ওয়াইফের কাছে থাকবেন না, বাচ্চাদের কোলে নিবেন না, লাইক দ্যাট, সো দ্যাট সে যেন। আর যদি আপনার এর সঙ্গে অন্য কোনো অসুখ থাকে, ফর এক্সাম্পল সে রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট, সে মেথোট্রেক্সেট খাচ্ছে, তখন বলতে হবে যে আপনি মেথোট্রেক্সেটের বদলে আপনি আপনার ডক্টরের সঙ্গে দেখা করেন, কেননা এটা ইমিউন সাপ্রেশন করে, হয়তো ডিজিজটা আর একটু ফ্লায়ার করতে পারে, সেক্ষেত্রে হয়তো ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই ওষুধটা পাবেন, ডট কর্নারে পাবেন, টিবি ক্লিনিকে পাবেন, উপজেলায় পাবেন, ব্র্যাক, ডেমিয়ান ফাউন্ডেশন, যতগুলো জানা থাকে সবগুলোর নাম বলতে হবে। যে তার মানে যে তোমাকে মার্কিং করছে সে যেন বুঝতে পারে যে এই সম্পর্কে তুমি জানো। আর এইখানে 4টা ওষুধ আপনি প্রথম 2 মাস খাবেন, এর পরের হচ্ছে 4টা, কিন্তু ওখানে 2টা ড্রাগের কম্বিনেশন, পরের আর 4 মাস খাবেন। তো পরে যখন ওষুধ চেঞ্জ হবে তখন যারা সাপ্লাই দেয় তারা বলেই দিবে। আর এটার জন্য আরো 1-2টো ওষুধ সঙ্গে খেতে হয়, সেগুলা ওই নিউরোপ্যাথি না হওয়ার জন্য পাইরিডক্সিন অ্যানসো। যদি কখনো আপনার দেখেন যে আপনার চোখে দেখতে সমস্যা হচ্ছে বিকজ অফ ইথাম্বুটাল, যদি দেখেন যে আপনার স্কিনে র্যাশ এসছে বিকজ অফ ড্রাগ র্যাশ, যদি দেখেন যে চোখ দেখে কেউ বলছে চোখ হলুদ, না তার মানে ড্রাগ ইনডিউস জন্ডিস, হেপাটাইটিস, তাহলে আপনি অবশ্যই দ্রুত এগুলা সাইড ইফেক্ট, কিন্তু সব সময় সবার যে হয় তা না, কিন্তু আপনার ডাক্তারকে যোগাযোগ করতে হবে। আর প্রিডমিনেন্টলি এবং পেরিওডিক্যালি আপনি মাঝে মাঝে 15 দিন বা 1 মাস পরে যা ডাক্তার যখন ডাকবে, কফ আবার পরীক্ষা লাগতে পারে, যেহেতু আপনি স্মেয়ার পজিটিভ ছিলেন, স্মেয়ার নেগেটিভ হওয়া পর্যন্ত বুকের ছবি দেখে বুঝতে হবে যে আমরা এটা প্রগনোসিস বুঝতে চাই। আপনি কি আমাকে আর কোনো প্রশ্ন করতে চান? আপনি কি আপনার অসুখের ব্যাপারে আমার কাছে কিছু জানতে চান? তারপরে তাকে একটা থ্যাঙ্কস দিয়ে ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য, এবং আপনি অবশ্যই এর থেকে ভালো হয়ে যাবেন। আপনি অবশ্যই এটার থেকে দুশ্চিন্তা মুক্ত থাকেন, কারণ এই রোগে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়। এই যে কথাগুলো চর্চা না করলে স্পটে খেলে দিব, বাউন্ডারি মেরে দিব, ইম্পসিবল। এখান থেকে মিনিমাম অনেক পয়েন্ট মিস হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু ডু দিস। আর যদি পুরা রোগ সম্পর্কে, এটা একটা ডায়াবেটিক পেশেন্ট হতে পারে যে প্রেগনেন্ট, এরকম হতে পারে, অন্য কত, এটা ক্যান্সারের রোগী হতে পারে, গয়টার নিয়ে আসছে এবং তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, হেন তেন, সে খুবই মানে চোখ টোক বের করে দিয়ে ডাক্তার সাহেব আমি কি এই রোগে মারা যাবো, তাকেও ভাবে বুঝাই বলতে হবে। সো কাউন্সেলিং স্টেশনে রোগটা বুঝতে হবে, কিভাবে কথা বলতে হয়, এই আর্টটা শিখতে হবে। আমরা এখন একটা ফুলের ছবি দেখিয়ে, এই ফুলটার নামটা চমৎকার নাম, ইউনো, এটা আমি যে এই ফুলটা বলতে পারবে সে অন করে বলুক, তারপরে আমি কিন্তু ইয়েতে চলে যাব। একদম আমাদের কিন্তু 10টা স্টেশন দেখানো শেষ। ব্লিডিং হার্ট স্যার। ব্লিডিং হার্ট, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। কে বললো এটা? ডক্টর জিনিয়া। ইয়েস, দিস ইজ ব্লিডিং হার্ট। সো আমাদের কি এতক্ষণ ধরে আমরা যে লেখাপড়া করালাম সবার হৃদয়ে এরকম রক্তক্ষরণ হচ্ছে? এই ফুলটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ফুল। এখন আমি কিন্তু মাত্র 30 সেকেন্ড দাঁড়াবো একটা
স্টেশনে, এবং আমি কোনো কথা বলবো না। আমার যে মডারেটর আছেন ডক্টর তাসমিনা, তাকে আপনারা যারা পার্টিসিপেন্ট তারা ডায়াগনোসিসটা দিবেন। আর যদি কেউ মনে করেন আমি ডায়াগনোসিস পাচ্ছি না কিন্তু আমি ফাইন্ডিংস পাচ্ছি, আমরা যে কোনো অবস্থায় সেটাও গ্রহণ করব। কিন্তু এখানে আমরা কোনো এরকম স্ট্রাকচার কিছু দেখাচ্ছি না। আরো বেশি এক্সপোজার দেওয়ার জন্য এগুলা থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। নাম্বার 1, ডান। এগুলো দেখানোর উদ্দেশ্য তোমরা নিজেরা এটার উপরে নিজেরা অস্পি বানাবে। তোমরা কি মনে করো যে আমি এগুলো বলে যাব? তাসমিনা কি বলে? স্যার যেটা দেখাবেন সেটার উপর আলোচনা করে গেলেই মনে হয় ভালো হয় স্যার, তাহলে ওরা কনফিউজড হবে না। একটা দেখে স্যার চট করে একটা ম্যাসিভ বাইল্যাটারাল রটিকুলার নোডুলার শ্যাডো। ওকে, নো টক। কি কোশ্চেন হবে এতক্ষণ কোশ্চেন দেখে বুঝতে পারছো? আমি এখন খালি ছবিগুলো দেখাবো, কারণ আমাকে এখানে প্রায় 25টা ছবি আছে, আমাকে শেষ তো করতে হবে। আমি 25 শুধু ডায়াগনোসিসটা বলে দেন স্যার, আমরা ওই অনুযায়ী পড়ে নেব। এটা তো ডায়াগনোসিস হয়ে গেছে। ম্যাসিভ রেটিকুলার নোডুলার শ্যাডো ডায়াগনোসিস তুমি নিজেই ঠিক করবা। দেয়ার আর সো মেনি ডিফারেন্সিয়ালস। এটা তো একদম সস্তা, কিন্তু এখানে কতগুলো মজার জিনিস আছে। এখানে হচ্ছে তার স্টানোটমি হচ্ছে, তার একটা এই সুচার, এই যে ওয়্যার, এগুলো ওয়্যার। আর এখানে ইফিউশন, মডারেট ইফিউশন। এটা ব্রেন, ভেরি বিগ পিটুইটারি গ্ল্যান্ড, তার মানে পিটুইটারি বিগ অ্যাডিনোমা, ভেরি বিগ ম্যাক্রো অ্যাডিনোমা। কোশ্চেন কিভাবে হবে সেটা তো বুঝতেই পারছো। এই যে হরাইজন্টাল ফিশারকে টেনে উপরে উঠায় নিয়ে গেছে, because this is a upper lobe collapse with, you can see this is the bronchus that has been taken to the right side. This is the right lower lobe collapse. এই টাঙের মতো, জিব্বার মতো এই জিনিসটা, এটা হার্ট বর্ডার। দিস ইজ দ্য হার্ট বর্ডার। আর এর গায়ে লাগানো, এই জন্য এটা সবসময় ল্যাটারাল ভিউ নিতে হয়। এটা লেফট সাইডের এই যে জিব্বা, এই জিব্বার মতো, এটা হচ্ছে লেফট সাইডের। এটা কিন্তু হার্ট বর্ডার বাইরেরটা, এই ভিতরেরটা দিস ইজ দ্য কলাপসিং বর্ডার, লেফট লোয়ার অথবা লেফট বেজাল কলাপস। ভেরি ইজি। সামটাইমস পরীক্ষা আসলে বিপদ। এই যে ডেল্টা ওয়েভ, এই যে শর্ট পিয়ার ইন্টারভেল, তার মানে বুঝতেই পারছো দিস ইজ WPW সিনড্রোম। পি ওয়েভ নাই, রেট প্রায় 300-220 মতো রেট, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এখান থেকে কোশ্চেন হতে পারে। ওর মতো দেখতে কিন্তু আছে। ও আর এর মধ্যে তফাৎ কি? ওখানে কোনো পীর খবর নাই, কিন্তু এখানে পীর খবর আছে, কিন্তু এটা আবার রেগুলার। সো দিস ইজ ফ্লাটার, অ্যাট্রিয়াল ফ্লাটার। হোয়াট ইজ দিস? খুব সহজ, MBBS লেভেলে দেওয়া হয়, কিন্তু সামটাইমস ইট উইল ক্রিয়েট সাম প্রবলেম ফর দ্য ডক্টরস। এই দেখো, দিস ইজ রিসেন্টলি, এখানে তো একটা ঝামেলা দেওয়া থাকবে যে এই ইসিজি নিয়ে আসছে এই রুগীটা, যার লাস্ট 4 ঘন্টা বা 6 ঘন্টা আগে বুকে ব্যথা হয়েছিল, বুকে ব্যথা লোকালি চিকিৎসা করে ভালো হয়ে গেছে, কিন্তু তার আগের ইসিজি নরমাল ছিল। সো রিসেন্ট অনসেট LBB indicates that this is
এই যে এম প্যাটার্ন মিস্টার কনসেপ্ট কি বলবো ওয়াই यस এলবিবি নাকি এলবিএফ এই বন্ধ এলবিবি তো পারবে না কেউ না তোমাদের তো কথা বলতে নিষেধ ও ডায়াগ্রামে কি বললো কেউ কথা স্টপ কেউ কথা বলবে না খালি দেখে যাবে আর শুনে যাবে ভেরি কমন নয় এটা আমরা মাঝে মাঝে পাই this is the very important issue you know what is this এটা কপার degenerative diseases আমি কাউকে কথা বলতে নিষেধ করছি কিন্তু nobody should talk এটা কে ফ্রিং এটা ট্রফিক আলসার পেইনফুল হলে এক ধরনের ডায়াগনোসিস পেইনলেস হলে আরেক ধরনের ডায়াগনোসিস সাধারণত ট্রফিক আলসার পেইনলেস হয় ডায়াবেটিসে হয় সিঙ্গোমাইলেতে হয় and so many other sensory যে সমস্ত ডিজিজ আছে সেখানে এটা পেইনলেস আর পেইনফুল হলে অবশ্যই বুঝবে এটা আর্টেরিয়াল কোনো ডিজিজের জন্য ব্লাড সাপ্লাই কমে গিয়ে হয়েছে সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে পড়ে সেটা ইডিওলজি প্যাথোলজি এটা ডেফিনেটলি আমরা পড়াবো না আমরা তো আগেই বলেছি যে শুধুমাত্র আমরা ছবি দেখিয়ে যাব এর অস্পি নিজেরা বাসায় বসে নিজেরা তৈরি করবে যদি এরকম কোনোদিন সুযোগ আসে যে স্যার আপনি যেগুলো দেখাইছিলেন আমরা নিজেরা অস্পি বানাইছি দেখেন এটা কেমন হয়েছে স্ট্যান্ডার্ড হয়েছে কিনা নিজেরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এই ভদ্রলোকের বাইল্যাটারাল টোসিস উইথ কম্পেনসেটরি রিঙ্কলিং অফ দ্য ফোরহেড সোয়েটিং হচ্ছে এবং দিস ইজ এ ভেরি কমন ফিচার অফ ভেনোমাস পয়জনিং স্নেক পয়জনিং ভেনোমাস স্নেক পয়জনিং যাদের মাথার উপরে কিন্তু তার হাত দিয়ে রাখা হয়েছে একটা ছবিতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু সে চেষ্টা করছে চোখ খুলতে কিন্তু দিজ আর অল affected by venomous snake bite poisoning bilateral ptosis তাতে কোনো সন্দেহ নাই যে তার এক্সোপথ্যালমাস হয়ে আছে কিন্তু ইন্টারেস্টিংলি তার এই যে প্রপটোসিস হয়েছে প্রপটোসিসের সাথে তার দুটো আইবল কিন্তু সেন্ট্রালি নাই লেফট সাইডের চোখটা মেডিয়াল ডেভিয়েশন কনজুগেট মেডিয়াল ডেভিয়েশন হয়ে আছে এর অর্থ সম্ভবত ইন্ট্রাক্রানিয়াল প্রেসার বেড়ে যাওয়ার জন্য লেফট অ্যাবডুসেন্ট নার্ভ তার পার্শিয়ালি প্যারালাইজড যে কারণে সে সোজা তাকালেও দেখা যাচ্ছে যে তার মেডিয়াল কনজুগেট ডেভিয়েশন হয়েছে মুখের মধ্যে অনেকগুলো গর্ত এই গর্তের মধ্যে কোনো না কোনো জায়গায় পাস দেখা যাচ্ছে এই পাস যেটা দেখা যাচ্ছে অনেকগুলো ডায়াগনোসিস আসতে পারে এটা অ্যাক্টিনোমাইকোসিস আসতে পারে টিউবারকুলোসিস হতে পারে এন্ড সিম্পল ব্যাকটেরিয়াল ইনফেকশন যে তার এখানে বেশ দীর্ঘদিন ধরে হয়তো ইনফেক্টেড একনি ছিল কিন্তু ওগুলোর সম্ভাবনা কম অ্যাক্টিনোমাইকোসিসের সম্ভাবনা বেশি লুপাস ভালগারিস হয়ে মানে এটার সম্ভাবনাও বেশি টিবির সম্ভাবনাও বেশি bilateral extensive purpuric rash on the both lower limbs অনেক ডিডি আসতে পারে কিন্তু কমনলি আমরা কমন কিছু চিন্তা করব এই ডেঙ্গির সিজনে এক ধরনের চিন্তা করব যদি এর সঙ্গে তার অ্যাবডোমিনাল পেইন থাকে বাটকে থাকে তাহলে হেনক্সোলেনের কথা চিন্তা করব ইভেন আইটিপির কথা চিন্তা করব থ্রম্বোসাইটোপেনিয়া ভাস্কুলাইটিস সব মাথার মধ্যে রাখবো এইগুলো দেখানোর উদ্দেশ্য দয়া করে এইগুলো যেন তোমাদেরকে স্টিমুলেট করতে পারে আর তোমরা এগুলো নিয়ে ভেবে পড়তে পারো একটা জয়েন্ট ওয়ান জয়েন্ট একটা ইয়াং ছেলে বর্ণনা থাকবে তো একটা 18-19 বছরের ছেলে খেলতে গেছিল খেলা বাড়িতে আসার পরে মাকে দেখাচ্ছে আমার তো হাঁটু ফুলে গেছে তীব্র ব্যথা করছে এখন মনো আর্থারাইটিস অফ রিসেন্ট অনসেট হিমার্থ্রোসিস হতে পারে যদি সে হিমোফিলিয়ার বাচ্চা হয় এটা একটা অবশ্যই মাথার মধ্যে থাকবে আর যদি গায়ে তীব্র জ্বর থাকে তাহলে পায়োজেনিক আমরা জানি
যে ব্যাকটেরিয়াল ইনভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মনোআর্থারাইটিস, কিন্তু মাথার মধ্যে যেন আমি সবগুলো নিয়ে চর্চা করতে পারি। এটা খুবই কমন পিকচার, ভেরি কমন, আমরা প্রায়শই দেখতে পাই। হেরিডিটারি যদি হয় তাহলে তুমি লিপিড প্রোফাইল করলেই যে অনেক কিছু পাবে তা না, দেখা গেল লিপিড প্রোফাইল নর্মাল। তারপরেও এল্ডারলি পিপল মোর দ্যান 60 এইরকম যদি জ্যান্থিলিজমা পাই তাহলে আমরা চেক করব, দেখি আর কোথায় আছে। যদি দেখি যে তার টেন্ডন জ্যান্থোমা আছে, টিউবারাস জ্যান্থোমা আছে, তাহলে এটা ক্লাসিফিকেশন করে ফেলতে হবে এবং তাকে একদম মানে রাখতে হবে, এলডিএল একদম 110-এর মধ্যে রাখতে হবে, যেন তার করোনারি আর্টারি ডিজিজ ভবিষ্যতে না হয়। এবং অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসের জন্য ইউ ক্যান গিভ সাম অফ দ্য আদার ড্রাগস অ্যাজ প্রিভেন্টিভ। এরকম একটা পেশেন্টকে দেখলে যে কেউ ডায়াগনোসিস করতে পারে। চোখটা বড় বড় হয়ে স্টারিং বলে, স্টার তাকিয়ে আছে এবং বিশাল বড় একটা গয়টার দেখা যাচ্ছে, অবশ্যই এটা একটা থাইরোটক্সিকোসিস। অ্যান্ড মোস্ট প্রবাবলি দিস সর্ট অফ পেশেন্ট দে প্রেজেন্টস তার এই ধরনের রোগী যখন দেওয়া হবে তখন তো বলা হবে তুমি তার কয়টা ফিজিক্যাল সাইন লেখো, কয়টা ইনভেস্টিগেশন লেখো, হেন তেন। আমার বলার উদ্দেশ্য তোমরা এরকম একটা ছবি দেখে নিজেরা যেন তৈরি করতে পারো। এই পেশেন্টের জেভিপি দেখা যায়, কিন্তু একটা ছবিতে তো আর তুমি বলতে পারবে না যে এটা পালসাটাইল না বা নন পালসাটাইল, কিন্তু বর্ণনা থাকবে হয়তো যে এরকম একটা নন পালসাটাইল জেভিপি যদি তুমি দেখো, এই রোগীর কি এইটা হইতে পারে? অবশ্যই হয় দুইটা পাশাপাশি দেওয়া থাকবে যে ওই পেশেন্টেরই কিন্তু অ্যাবডোমেন এটা, সো সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন দ্যাট ক্যান কজ the flow from above downward, so abdominal vein laterally and eta inferior vena cava te from below upward, superior vena cava obstruction from above downwards the flow will be. আমি যেহেতু হাতে 10টা মিনিট সময় আছে, আমি ব্লাড গ্যাস অ্যানালাইসিসের একটা দিতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম যে ওইটা না দিয়ে বরং ওদেরকে টিপস দেই যদি তাতে কোনো উপকার হয়। যদি আমরা কখনো এবিজির ইন্টারপ্রিটেশন করতে চাই, আমরা 4টা স্টেপস মনে রাখবো। আমি আবারও বলছি, 4টা স্টেপস মনে রাখলে সাধারণ যে কোনো এবিজি তুমি রিড করতে পারবে, সক্ষম হবে। ইউ ক্যান বি এবল টু ডু দ্যাট। নিয়ম হচ্ছে যখন একটা এবিজি রিপোর্ট দেখবো, মেজরিটি ক্ষেত্রে আমরা 3টা ভ্যালুকে গুরুত্ব দিব। পিএইচটা কেমন, PaCO2 কেমন, আর বাইকার্বনেট কেমন। এই 3টাকে মাথায় রেখে আমি যদি আগাই তাহলে কিন্তু আমার জন্য সহজ হবে। যেমন আমি বলি যে স্টেপ 1-এ আমি বলছি যে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, তো এটা তো খুব সহজ। 7.35 থেকে 7.45 এই জায়গাটা নরমাল, অথবা যদি অ্যাবনর্মাল অ্যাসিডোটিক অথবা অ্যালকালোসিক হয়ে থাকে, কম্পেনসেট হয়ে গেলেও পিএইচ চলে আসবে 7.35 থেকে 7.45। যদি 7.45 এর উপরে পাই তাহলে আমি তাকে বলবো পিএইচ অ্যালকালোসিস, আর যদি 7.35 এর নিচেই পাই তাহলে এটাকে বলবো অ্যাসিডোসিস। এটা গেল স্টেপ 1। স্টেপ 2-তে আমি বলছি কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার। এটা আমার রেসপিরেটরি ইফেক্ট বুঝাবে। আই রিপিট, PaCO2 পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ডিটারমিন করলে এটা বুঝাবে রেসপিরেটরি। ভেরি ইম্পর্টেন্ট হিয়ার ইউ ক্যান সি যে যদি আমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায় তাহলে এক ধরনের অসুখ, বেড়ে যায় তাহলে এক ধরনের অসুখ। থাকে কত? সাধারণত থাকে 35 to 45 মিলিমিটার মার্কারি। এটা ইদানিং কালে মডার্ন ইয়েতে এটাকে কিন্তু কিলোপ্যাসকেলসে ব্যবহার করা হয়। তাহলে আমি যদি কম হয় তাহলে 10 towards alkalosis, causes of pH, neutralizing the low pH, এই জিনিসগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করব যে এই আমার 35 এর যদি নিচেই চলে আসে আর যদি উপরের দিকে যায় তাহলে আমি বুঝবো কার্বন ডাইঅক্সাইড তো জমতে শুরু করেছে, তাহলে অ্যাসিডোসিস হচ্ছে, তাহলে নিশ্চয় তার পিএইচ কমে যাবে। এবং আমি এই নিউট্রালাইজ হাই পিএইচ কে
মানে তার যে পিএইচটা কমেছে, লো পিএইচ হয়েছে, সেইটাকে কিভাবে এটা ব্যাক করবে সেটা আমি খোঁজার চেষ্টা করব। তাহলে আমি যদি এখানে দুটো কথা মোটা দাগে বলি যে PaCO2 দেখার পরে আমি রেসপিরেটরি ভাববো, যদি বেশি থাকে তাহলে বুঝবো CO2 রিটেনশন হচ্ছে এবং তাই সেটাই আমার অ্যাসিডোটিক ব্রিদিং করছে এবং সেটাই আমার পিএইচ কে লো করেছে। আর যদি এটা কমে যায় তাহলে এটা অ্যালকালোসিস, এবং সেটা কিসে হয় আমরা জানি যে প্যান্টিং, তারপরে এই যে হিস্টেরিয়া রোগীরা যখন আসে তখন অবশ্যই হাই পিএইচ এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, তখন অ্যালকালোসিস হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা মেটাবলিক কজ, ওটা তো রেসপিরেটরি বললাম, মেটাবলিক কজকে কিন্তু আমরা পরোক্ষভাবে দেখব বাইকার্বনেটকে দিয়ে। আই রিপিট এগেইন, assume metabolic cause when respiratory is ruled out, তখন আমি বাইকার্বনেটকে দিয়ে দেখব। এখন আমি তো প্রথমে হাই পিএইচ আর লো পিএইচ এর কারণ বলছি, হাই পিএইচ অ্যালকালোসিস, কিন্তু PaCO2 যদি হাই থাকে, আমি আবারও রিপিট করছি, হাই পিএইচ কিন্তু অ্যালকালোসিস, কিন্তু বাইকার্বনেট তার যদি বেশি হয় অবশ্যই, সরি PaCO2 যদি বেশি হয় তাহলে মেটাবলিক কারণ মনে করবে। অ্যালকালোসিস কিন্তু কার্বন ডাই অক্সাইড কম, একটু আগে উদাহরণ দিয়েছি, রেসপিরেটরি কজ মনে করবে। অন দি আদার হ্যান্ড লো পিএইচ মানে অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস মানে এখানে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তাহলে অবশ্যই মনে করবে এটা রেসপিরেটরি। আর যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কম থাকে, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য বেশি বেশি সে শ্বাস নিয়েছে, হাইপার ভেন্টিলেশন হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো মেটাবলিক। আমি জানি এই জায়গায় এসে অনেকে একটু থমকে গেছে যে এটা তো ঠিক বুঝলাম না। এটা হচ্ছে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বোঝানো হচ্ছে যে পিএইচটা প্রথমে দেখো, তারপরে তার কার্বন ডাই অক্সাইড হাই কিন্তু মেটাবলিক যদি হয়, অ্যালকালোসিস যদি পিএইচ থাকে তাহলে অবশ্যই বুঝবে এটা মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস। আর যদি রেসপিরেটরি হয় এবং লো PaCO2 হয় সেটা অবশ্যই রেসপিরেটরি হবে। এইটা if you want you can take a snap of this and just keep it in mind. এটা কিন্তু জীবনে অবশ্যই কোনো না কোনো সময় কাজে আসবে যখন তোমরা পাস করে কনসালটেন্ট হয়ে যাবে। আই থিংক আমি শেষ করে ফেলেছি। আমি 6 মিনিট আগেই শেষ করলাম। এই 6 মিনিট জাস্ট চিট চ্যাট হতে পারে, কথাবার্তা হতে পারে, প্রশ্ন থাকলে হয়তো জিজ্ঞাসা করা যেতে পারে, বাট নট অল টুগেদার। Moderator will control. Yes, sir. Thank you, sir, for your information. তুলি কিছু বলবে? স্যার কিছু কোশ্চেন ছিল ওনাদের যেটা চ্যাট বক্সে পাঠাইছে স্যার। হ্যাঁ, তাহলে তুমি এর ভিতরে কয়েকটা কোশ্চেন করে ফেলো। জি স্যার। স্যার ডক্টর মৌরি সরকার কোশ্চেন করেছিলেন স্যার সম্ভবত থাইরোটক্সিকোসিস উইথ অ্যাকিউট LVF এর যে কোশ্চেন স্যার, স্যার ওখানে কোশ্চেন করে why beta blocker in acute heart failure? ওই বিটা ব্লকার হার্ট ফেলিওর জন্যই দেওয়া হয়। আর স্যার এমআরআই যে ব্রেইনটা ছিল স্যার, ওখানে একজন কোশ্চেন করেছিলেন এটাতে সিজার একটা সিম্পটম লেখা যাবে কিনা? যাবে স্যার। আর কোশ্চেন 7টার স্যার অসপি 7 এটার অ্যানসারটা দেখানোর জন্য স্যার বেশ কয়েকজন একটু রিকোয়েস্ট করেছেন যে স্যার আবার একটু অ্যানসারটা দেখাবেন। কোনটা কোনটা কোনটা? স্যার অসপি 7। অসপি 7 বললে আমি বুঝবো না, আমাকে ওই বলতে হবে। সম্ভবত স্যার কোলোনোস্কোপির যেটা ছিল। কোলোনোস্কোপি, ওকে। আলসারেটিভ কোলাইটিস, জি স্যার। This is colon, no doubt. This is not esophagus. যদি esophagus কেউ লেখা থাকে তাহলে মনে করে থাকে ভুল করবে। esophagus কিন্তু চমৎকার আউটলাইন, এবং esophagus কিন্তু স্টমাকের কন্টিনিউশন, তো ওর ওয়ালটা এইরকম প্লেন এন্ড স্মুথ হয় না, ওখানে কিছুটা রুগিয়াল ফোল্ডের মতো থাকে, লংগিচুডিনাল থাকে। সো দিস ইজ আলসারেটিভ কোলাইটিস, এক্সটেন্সিভ
এই হেমোরেজিক এরিয়া, দিস ইজ দ্য এডেমাটাস এরিয়া, দিস ইজ দ্য আলসার। সো এখানে অলরেডি তার হেমোরেজ হতে শুরু করেছে, এবং এটা আমার মনে হয় যে আমি যতগুলো স্লাইড দেখাচ্ছি তার মধ্যে সবচেয়ে সহজ এটা। এবং এখানে যে কোশ্চেন যে 3টা ফাইন্ডিংস বলো। আপনাকে শোনা যাচ্ছে না স্যার, হ্যাং হয়ে গেছেন। আমি হ্যাং হয়েছি কিভাবে বুঝলা? চুপ হয়ে গেছিলেন স্যার মাঝখানে। ওই ওরা বোধহয় এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওরা বোধহয় মাঝে মাঝে সেন্ট্রাল বন্ধ করে দেয়, আমি তো আবার ওদিকে না তাকায় ছবির দিকে তাকায় আছি। সো আমার মনে হয় যে এটার প্রশ্নগুলোও কিন্তু ভালো ছিল। হেমোরেজ, আলসারেশন এন্ড ইডেমা, মিউকোজাল ইডেমা, এবং সবচেয়ে বড় কথা আলসারেটিভ কোলাইটিস ইজ 1 নম্বর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ক্রনস। বাংলাদেশে কমনের জন্য কোলন টিবি, কোলন টিবি কিন্তু আনকমন, স্মল ইন্টেস্টাইনে টিবি বেশি হয়। অ্যামিবিক কোলাইটিস বরং বেশি কমন, এটা আগে হলে ভালো হতো। সো এনি 3 ইউ ক্যান রাইট ডাউন। আর এই যে 4টা কথা, টক্সিক মেগাকোলন সবারই মনে থাকে, কিন্তু সহজ ভুল হয়ে যায় যে হেমোরেজ, পারফোরেশন, সেপ্টিসেমিয়া, টক্সিক মেগাকোলন, এই 4টা। আচ্ছা, এখানে আমি এটা না দিয়ে আমি যদি স্টেশনটা দিতাম হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, তাহলে এটা কিন্তু আমি জাস্ট আলোচনার জন্য বলছি, আমাদের ফর্মাল ক্লাস তো শেষ। অবশ্যই স্টেরয়েড রিটেনশন এনেমা, এই কথাটা যদি কেউ না জেনে থাকে তাহলে তার জানতে হবে। হাইড্রোকর্টিসন 200 আবার হ্যাং মিলিগ্রাম। হয়ে গেছেন। ওই যে হ্যাং হয়েছে, ওরাই হ্যাং করতেছে আমাকে, ওদের শোনা যাচ্ছে। আপনাকে শুনতে স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার, আমরা সবাই ঠিকমতো শুনতে ওকে। পাচ্ছি। আমি বলছি যে যদি এটার ম্যানেজমেন্ট দেওয়া হতো, যে 3টা ম্যানেজমেন্ট লেখো, 3টা ম্যানেজমেন্ট যদি হয় তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে আমি এই পেশেন্টকে যত দ্রুত সম্ভব ওরাল ফর্মে সালফাসালাজিন আর মেসাকল শুরু করতে চাই। এই পেশেন্টকে আমি স্টেরয়েড দিতে চাই, এই পেশেন্টকে আমি স্টেরয়েড এনেমা দিতে চাই, রিটেনশন এনেমা বলে। এই রিটেনশন এনেমা হচ্ছে হাইড্রোকর্টিসন 200 ml in 100 or 200 ml নরমাল স্যালাইন দিয়ে পেশেন্টকে মাথা নিচু পা উপরে করে রাখতে হবে, যেন ও বে ট্রান্সভার্স কলন হয়ে মানে অ্যাসেন্ডিং কলন পর্যন্ত ওই ফ্লুইডটা যেতে পারে। স্টেরয়েড ডাইরেক্ট কন্ট্যাক্টে মিউকোজাল ইডেমা কমে যায়, সিম্পটম কমে যায়, টক্সিক মেগাকোলন হওয়ার চান্স কমে যায়। এবং এখানে অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন এত কমন, যেহেতু যে গাটে প্রচুর কমেন্সাল অর্গানিজম থাকে, ওরা প্যাথোগনমিক হয়ে যায়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তখন চয়েস করতে হয়। তো আমরা এটা ওটা না দিয়ে এটা দিয়েছি, পরীক্ষাতে ওটাও তো আসতে পারে। সেজন্য আমার সবকিছুতেই যেন সম্যক ধারণা থাকে। উই উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আর কোনো এনিথিং এলস ইউ ওয়ান্ট? স্যার আরেকটা কোশ্চেন আসছে স্যার, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এন্ড পোস্টেরিয়র এক্সটেনশন স্যার? Posterior extension actually right ventricular infarction হয়েই posterior extension হয়। এই দুটা কখনো কখনো কার্ডিওলজিস্টরা বেশি ডিফারেন্সিয়েট করেন, বা তাদের তো করতে হয়, বিকজ তারা যদি পেশেন্টকে প্রসিডিওর করে, সিএজি করে, স্ট্যান্ডিং করে, তাহলে তাকে তো শিওর হতে হবে। আমরা যখন দুইটাতেই পোস্টেরিয়র এক্সটেনশনেও আমরা যেমন তার জেবিপি রেজ পাই, রাইট ভেন্ট্রিকুলার ইয়েতেও একই জিনিস পাই। আমরা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট তেমন করতে পারি না অ্যাজ অ্যান ইন্টার্নিস্ট, কিন্তু যখনই V3 আর এবং V3-4 আমি V4R যখন আমি করব, তখন আমি একদম কনফার্ম হয়ে যাব দিস ইজ নট এক্সটেনশন, দিস ইজ রাদার। এইটাতে দেখে মনে হচ্ছে এটা এক্সটেনশন হলো, আমি কিন্তু মানে ভুল বলবো না, বা কেউ যদি বলে যে এটা হয়তো এক্সটেনশন, কিন্তু যদি আমি রাইট সাইডের লিড নেই এবং আমি কনফার্ম করি যে V3R এ তার ST এলিভেশন আছে, তাহলে তো আমি অবশ্যই বলে দিতে পারবো যে এটা রাইট সাইডের ইনফাকশন। এবং এইখানে পেশেন্টকে যত দ্রুত সম্ভব তাকে ফ্লুইড দিয়ে, চ্যালেঞ্জিং ফ্লুইড দিয়ে লাইফ সেভ করা, এটা ইম্পর্টেন্ট। তারপরে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের অ্যারিথমিয়া হয়, আর ইনফিরিয়ার ইনফাকশন অ্যাসোসিয়েটেড থাকে দেখে অ্যারিথমিয়ার সঙ্গে অনেক সময় দেখা যায় ব্লকস আসতে পারে। এখন 2:1 ব্লক, মোবিস টাইপ 1, মোবিস টাইপ 2, অথবা কমপ্লিট মানে এভি ডিসোসিয়েশন অর সিএইচবি, যেটাই হোক না কেন অ্যাকর্ডিংলি তখন ওই মেজার গুলো নিতে হয়। পরীক্ষা যদি আসে তখন সেইভাবে কোশ্চেন হয়তো আসবে, তুমি সেইভাবে বুদ্ধি করে লিখবে।
এনি আদার? স্যার না, আপাতত এটুকুই স্যার। একজনের শুধু একটা কোশ্চেন ছিল স্যার, যে অ্যাকিউট থাইরোটক্সিকোসিস উইথ অ্যাকিউট এলভিএফ এ স্যার ইন্ডাপামাইড ইউজ করা যাবে কিনা? ইন্ডাপামাইড দিতে চাচ্ছে তার আমরা তো ওখানে দেখাইছি ফ্লুসিমাইড দেওয়ার জন্য। Actually, indapamide is not a good drug that will work in acute LVF. Acute LVF এ তার আগে আমার লাংটাকে ড্রাই করতে হবে, যেহেতু তার বিপি বেশি ছিল 155/95, ওই পেশেন্টকে আমি 4 অ্যাম্পুল ল্যাসিক্স দিয়া আমি তার প্রিলোডটা কমাই দিয়া আমি পেশেন্টকে সেটেল করি। এটা নিয়ম। কিপ দ্য ব্লাড প্রেশার in a very good one. Blood pressure টাকে নামায় আনলে তখন চিকিৎসা করতে অসুবিধা হয়ে যাবে। So give a loading dose of IV furosemide, then you do that. Indapamide এর রোল এখানে খুব মিনিমাম। আমার তো অ্যাকিউট এলভিএফ, এখানে ইন্ডাপামাইড দেওয়ার কোনো যুক্তি নাই এবং না ব্যবহার করাই ভালো। ইন্ডাপামাইড হচ্ছে মেইনটেনেন্স ইউ ক্যান ইউজ। So thank you very much, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তো শোনো, আমি একটু বকাঝকা বেশি করি, এটা আমার মানে স্বভাবগত কারণে, বাট আই লাভ অল অফ ইউ। তোমরা যেন শিখে একটা জায়গায় যেতে পারো, তোমরা স্মার্টলি কথা বলা শেখো। না ইটস ওকে। আমি আমার এই মানে 65 ঊর্ধ্ব বয়সে আমার থ্যাঙ্কস এর জন্য নিশ্চয় আমি এই জায়গায় আসিনি। আমি চাচ্ছি ওদের উপকার হোক, ওরা শিখুক, ওরা আমার সাথে ইন্টারাকশনে আসুক, ওরা নিজেরা এটা তৈরি করুক। আমি যে পরের যে প্রায় 20-25টা ছবি দেখালাম, ওরা নিজেরা তৈরি করুক। এবং আমি ওই যে এবিজিটা শিখালাম কেন, এবিজি যেন ওরা রিড করতে পারে। কেননা আমি যখনই দেখছি, এটা আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা, কন্ট্রোলার হিসেবে, এক্সামিনার হিসেবে, ব্লাড গ্যাস অ্যানালাইসিস দিয়া যদি কোনো প্রশ্ন থাকে, ডাব্বা মারে সবাই ওখানে। কারণ এই চর্চাটা আইসিইউতে যে করার ইচ্ছা ম্যাক্সিমামের নাই, পড়েও না, মিলায়ও না, নিজেকে যাচাইও করে। দিস ইজ দ্য প্রবলেম। সো থ্যাংক ইউ ভেরি মাচ।